তোর কোনোদিন ভালো হবে না। তুই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস কেড়ে নিয়ে এখন আমাকে ইগনোর করছিস। নো বেবি, ইটস এ গেম। তুমি ফেসেছো নিজেই। আমি ফাঁসিনি, তুই এনেছিস। এখন আমার সবটা নিয়ে তুই আমাকে ছেড়ে দিলি কেন? কি দোষ করছি আমি তোর? শুনো বাবু, আমি কিছু করিনি। তুমি বলতে ভালোবাসি তাই চেয়েছিলাম তোমাকে এক রাতের জন্য, আর তুমি এলেও। এখন আর আমার ইন্টারেস্ট নাই তোমার প্রতি, বললামই তো। আগেই বোঝা উচিত ছিল মেয়ে তোর কাছে গেম। 2 নাম্বার ছিলাম না, তোর ইউজ করে ছুড়ে ফেলা। অবশ্যই। আর 2 নাম্বার না 3 নাম্বার তোমার আগেও আরো ছিল গো। ছি ছি ছি, আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তোর কখনো ভালো হবে না, দেখে নিস। ওকে বেবি, টাটা। এতক্ষণ কথা হচ্ছিল আরাব আর রুহির মাঝে। রুহি আরাবের বর্তমান প্রেমিকা, এটা বললে অবশ্য ভুল হবে। রুহি আরাবের প্রাক্তন প্রেমিকা, যার সাথে আরাব খারাপ কাজ করে ছেড়ে দিল। বড়লোক বাবার ছেলে আরাব, যা চায় পেয়ে যেত, কিন্তু বাবা মায়ের কাছে সময় কম পেয়েছে সে। আরাবের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আরাব যখন 3য় শ্রেণীতে পড়তো তখন। তারপর থেকে তার বাবার কাছে থাকতে হয় তাকে। বাবা ভালোবাসতো কিন্তু অত সময় দিত না। মায়ের কমতি থেকে নাকি খারাপ সঙ্গ, এভাবেই করে আরাব খারাপ পথে পা বাড়ায়। যার একটি উদাহরণ সামনে। গল্পের নায়িকা আনহা, সবসময় ফাজলামিতেই মগ্ন থাকা একটা মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আরব যখন আনহা পুরাই আলাদা দুনিয়ার দুজন মানুষ। কিছু মাস পর কলেজ থেকে বাড়ি ফিরছিলাম আমি, আনহা আর রিমি, দুজনেই বেস্ট ফ্রেন্ড। ওই আনহা, কইতে থাক বকবকানি পেতনি। তোরে না কইছি আমাকে এ নামে ডাকবি না। এই তুই কইলেই হইল, এই নামটা সেই মানায় তোরে। তোরেই মানাই এসব নাম। লা 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 লা, আমি তো ভালো মাইয়া। তুই একটা শয়তাননি। নেহি বেবি, আমি একটা পেতনি আর তুই বান্দরনি। দূর, বাদ দে। শোন, কাল তো তোর জন্মদিন, কাল ট্রিট দিবি না? কথায় না পাইরা যাই বলো মনু, ওকে কাল যাবো নে, বাকিদেরও বলিস। আমি আর আসবই না, এই গেলাম আমি। যাই কাল আমুনে, ওকে। ওদিকে আরবের নিজের উপর প্রচন্ড রাগ উঠছিল। এই বলে মিমি ঠিকই অটো নিয়ে চলে গেল। আমি হাসতে লাগলাম, কিন্তু কে জানতো সামনে বিপদ আছে আমার। সেদিন বাড়ি ফেরার পথে কেউ একজন চোখ বেঁধে আমাকে তুলে এনেছে। এখনো বুঝছি না কি হচ্ছে। মনে হলো কেউ এসে আমার পাশে বসলো। সো অবশেষে ইউ আর হিয়ার। কে আপনি? আর আপনি আমাকে এখানে আনলেন কেন? জানবে তো জানো, সব জানবে। মানে কি এসব কি বলছেন? আর আমাকে এখানে আনলেন কেন? জন্মদিনের গিফট নিবা না বেবি? কে আপনি? আর এভাবে কথা বলছেন কেন? তুমি আমাকে ভালো করে না হলেও কিছুটা তো চিনোই। প্লিজ আমাকে যেতে দিন। আমি কি ক্ষতি করেছি আপনার? না বেবি, আজ তো তুমি আমার এক রাতের আনন্দ দেওয়া বস্তু। মানে? এত ডিটেলসে বলা লাগে? ওকে শুনো, আজ রাতে আমি তোমাকে করব। প্লিজ আমার ক্ষতি করিয়েন না। আমার উপর আমার স্বামী ছাড়া আর কারোর অধিকার নেই। তাহলে আজকের জন্য তুমি আমার এক রাতের বউ। না, দয়া করে ছেড়ে দিন আমাকে। আমি মুখ দেখাতে পারবো না কাউকে। তাই তো বলছি, ভালোই ভালোই আমাকে সব দিয়ে দাও। অসম্ভব, আমি কখনো দিব না। ছাড়ো না আমাকে। আমি জোর করা শুরু করলাম। লোকটা আমার হাত ধরে ফেললো। আমি কেঁদে ফেললাম। কেঁদে লাভ নাই জান, আমি গলবো না। অনেক কথা হলো, এখন কাজে আসা যাক। আজ রাতটা তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠবো। হা হা হা। প্লিজ। নো প্লিজ বেবি, কাছে আসো। লোকটা আমাকে টান দিল, আমাকে বিছানা জাতীয় কোথাও ফেললো। আমার চোখ এখনো বাঁধা। লোকটা আমার আরো কাছে আসতে লাগলো। আমি তাকে ধাক্কা দিলাম। এতে প্রচন্ড রেগে গেল লোকটি। আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগ উঠাবি না, চুপচাপ থাকো। তোকে তো আজ আমি নিজের করবই। দয়া করে ছেড়ে দেন। আমি তো কারো বোন, একদিন কারো মা হব। হা হা, এসব কথায় যায় আসে না। লোকটির লালসা আমার প্রতি আমি আটকাতে পারলাম না। লোকটা আমার হাত বেঁধে রেখেছিল, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু পেরে উঠলাম না। সব শেষে কেন এরকম ক্ষতি করলেন আমার? কে আপনি? অনেক জানার ইচ্ছা, এই দেখ। চোখ থেকে কাপড় সরিয়ে নিতেই দেখলাম সামনে আরাব। আমি আরাবকে চিনি না। সে আমার প্রেমিক না, অন্যভাবে চিনি তাকে। তা না হয় সামনেই জানবেন। গল্পে আসা যাক। মিস্টার আরাব। ইয়া বেবি, আমি আপনার বেবি না। আর কেন করলেন এমন? কি করেছি আমি আপনার? কেন এমন? কারণ তোকে আপন করার একটা ইচ্ছা ছিল আমার, করে নিলাম। বিয়ে করতেন আমাকে? এভাবে কেন? হা হা, আমি কোনোদিন বিয়ে করব না। এরকম করলেন কেন? শোন, তোর ভালো এতেই যে যা হইল চুপ থাক। তোর ফোন দিয়ে তোর বাড়িতে মেসেজ দিছি তোর মাকে, তুই গ্রুপ স্টাডি করছিস। সো চিন্তা নাই। এটা ঠিক করলেন না। আমি তো কোনো ক্ষতি করিনি আপনার। কেন এমন? তুই রাগলেও কি উঠরে? চুপ। আপনি কেন করলেন? আমার মুখে হাত রেখে। চুপ করতো একটু, দেখি তোকে।
আমার ঘৃণা হচ্ছিল তার প্রতি। এরপর আরাব আমাকে ঠিক করে বাড়ি পাঠিয়ে দিল, কিন্তু আমার প্রচুর কান্না পাচ্ছিল। আরাবের সাথে আমার দেখা হঠাৎ করে হয়ে যায়। একদিন এক কনসার্টে বান্ধবীদের জোর করায় আমি গিয়েছিলাম। সেখানে সেও ছিল, চুপচাপ এক কোণে ছিল। আমি ভাবলাম হয়তো মন খারাপ, আমার সবাইকে হাসাতে ভালো লাগে, তাই এগিয়ে গেলাম। মন খারাপ? আরাব তাকালো না। আপনাকেই বলছি, কালো শার্টওয়ালা গোমরা মুখো ভাইয়া। আমাকে বলছেন? না, এখানে তো একটা ভূত আছে, আমি তার সাথে কথা বলছি। মানে? মন খারাপ? না। তো আলুর মতো মুখ করে আছেন কেন? আপনি পাগল? আরে না, আমি তো মেয়ে পাগলি হব। সে যাই হোক, এখানে আমাকে বলছেন কেন? একটা গল্প বলে যাচ্ছি। ওকে বলুন, বলে এখান থেকে ফুটেন। একদিন আমি যাচ্ছি। ও আরে শুনুন, আমি যাচ্ছি মিমির সাথে। মিমি জিগায়, আনহা, তুই প্রেম করিস না কেন? আমি কি বলছি জানেন? না। আরে আমি প্রেম করি না, কারণ আমি নিয়মিত সাবধান ইন্ডিয়া দেখি, ওইটা দেখা ভয় লাগে। ও একটু হাসেন। হাসি পাইনি। দূর, আমি কি এখন আপনাকে হাসাতে বান্দর ডান্স করব? হাসুন। আজব তো। আপনি পচা, আই হেট ইউ। জবাব দিল না। ওই হাওয়াই মিঠাই, আসুন। আমি একটা হাওয়াই মিঠাই নিয়ে খেতে লাগলাম। খাবেন? ইয়াম্মি। না। এই দেখেন, আমার দাড়ি হইছে। অনিচ্ছা সত্ত্বেও তাকালো। বাচ্চার মতো ব্যবহার আর এরকম পাগলামি মার্কা অবস্থা দেখে আরাব নিজেই হেসে দিল। ইয়াহু, আমি হাসাতে পেরেছি, জায়গা থাকুন। এই বলে চলে গেলাম আমি। হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া। হুম। তাই মুখ বাঁকা কইরা থাকেন কেন? হাসতে থাকুন বেশি কইরা। এটা বলে আমি উঠে আগাতে গিয়ে খাইলাম উষ্টা। উড়ি মা! পাগলি নাকি আপনি? আমাকে এইভাবে পড়তে দেখে আরাবের প্রচুর হাসি পেল। আপনি একটা ইঁদুর, যখন হাসতে কই হাসেন না, আর এখন আমি পড়ে গেছি আর আপনি হাসছেন। আপনি সত্যি হাসাতে পারেন? হাসাহাসি পরের ব্যাপার, সরি বলেন আমাকে। আমি উঠে দাঁড়ালাম। মানে আপনি আমাকে পড়তে দেখে হেসেছেন, তাই সরি কন। না, আমি কাউকে সরি বলি না। ভালো, ইয়োর আফ্রিকান তালাপোকা ভাগেন। আর আমো না কাউকে মন খারাপ করে বসে থাকতে দেখেও। মেমি কই তুই? এটা বলে সেদিন রাগেই চলে এসেছিলাম। এটাই ছিল আমার সাথে আরাবের পরিচয়। হঠাৎ ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলাম। এখন এইভাবে বসে যে যাওয়ার ইচ্ছে নাই বুঝি? মেরে ফেলতেই তো পারতেন, কেন এমন জীবন দিলেন আমাকে? মারতে পারবো না রে পাগলি। আমাকে এই নামে ডাকবেন না। কেন? নিজেই তো আগে কয়েকবার বলেছিলে তুমি পাগলি। চুপ করুন। কেন যে আমার আপনার সাথে পরিচয় হলো, সেদিন যদি না হতো আমি আজ পবিত্র হতাম। হয়তো ঠিক, পরিচয় না হলে ভালো হতো, কিন্তু তোমাকে পাওয়ার ইচ্ছা ছিল গো। চলো পৌঁছে দেই তোমাকে। বিষ এনে দেন। এত সাহস নাই তোমার? অন্তত এটা জানা আছে আমার। কিছুই জানেন না, জানলে এত বড় ক্ষতি করতেন না আপনি। আর কিছু? আপনি কি জানেন আপনি একটা অমানুষ জানোয়ার? জানি। আর কিছু? আর হেট ইউ, আই হেট ইউ, জাস্ট হেট ইউ। বাট আই ডোন্ট হেট ইউ। লাভ করেন? না। তো এটা কেন করলেন? জানি না। কিভাবে জানেন? কিছুই না। আপনি কি বলতে পারবেন আমি এখন এই অবস্থায় কই যাব? ডোন্ট ওয়ারি, কেউ জানবেই না। তুমি যে কাউকে বিয়ে করে নিও, আর কখনো হেল্প লাগলে বলিও, আমি হেল্প করব। আমি পতিতা নই, মাথায় রাখবেন। জানি রে পাগলি। পাগলি বলবেন না। ওকে বেবি। মুখ বন্ধ করুন। আসো, কাছে আসো, করছি। ওকে ওকে, চলো। অজ্ঞতায় বাড়ির উদ্দেশ্যে বের হলাম। দুজনে গাড়িতে। আরাফ ড্রাইভ করছে। আমার প্রচুর ঘৃণা হচ্ছে ওর প্রতি। আমি ভাবতেও পারিনি এমন কিছু হবে। আরাফ খারাপ জানতাম, বাট এত পরিমাণ এটা ধারণার বাইরে ছিল। আমি কয় নাম্বার? কিসের? এই যে লাইফ নষ্ট করায়। 6 নাম্বার। কি দোষ করেছি আপনার? দূর। কিছুই না। আমি আর কিচ্ছু বললাম না। জানলার বাইরে তাকিয়ে কাঁদছি চুপচাপ, কারণ আমার কিছুই করার নেই। এখনো নিজেকে দোষ দিচ্ছি, কেন পরিচয় হলো তার সাথে। আনহা। আমি নিশ্চুপ। জবাব দাও। কি জবাব চান? আর কিছু না, তুমি চুপ থাকলে ভালো লাগে না, কথা বলো। কথা হারিয়ে দিলেন আপনি। ওকে বলো না। আমি আবার স্মৃতির পাতায় আবার ডুব দিলাম। সেদিন প্রথম যোগাযোগ হয়েছিল আরাবের সাথে, তারপর দেখা হয়েছিল দেরিতে। সেদিন প্রথমে না চিনলেও পরে চিনেছিলাম। যদিও আরাব আমাকে আগেই চিনেছিল, হয়তো আমার মতো পাগলি আর পায়নি। দেখা হয়েছিল এক পশলা বৃষ্টিতে। আমি ভিজছিলাম নির্জন রাস্তায়, আজকের মতোই। আমার মতে ছিল বৃষ্টি সব ধুয়ে দেয় কষ্ট। সেদিন মিমি আসেনি, আমি একাই রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল। হাঁটছিলাম বৃষ্টিতেই, হাতে ছাতা ছিল, কিন্তু ছাতা খোলার ইচ্ছা একদম ছিল না। সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছিল। গাড়িটা পাশে দিয়ে যেতেই আমার গায়ে কাদা ছিটকে এলো। রেগেই বলে উঠলাম, ওই আফ্রিকান ইঁদুর, দেখে চলতে পারেন না? বাচ্চা মাইয়ার গায়ে কাদা ছিটালেন, তেলাপোকা কোথাকার।
এই বলার কিছু সময়ের মধ্যেই আরাব বের হয়ে এলো গাড়ি থেকে। সেদিন তার পরনে ছিল সাদা শার্ট আর ব্ল্যাক জিন্স। বৃষ্টির আড়ালে তাকে দেখে পুরাই অন্যরকম লাগছিল। আমি ভেবে বসেছিলাম হয়তো ক্রাশ খেয়ে গেছে। ভেবেছি সরি বলবে, কিন্তু সে সামনে এসেই নিজের চোখ নাই দেখে চলতে পারেন না? এত বৃষ্টিতে কে রাস্তার মাঝে দিয়ে হাঁটে? বাচ্চা আপনি নাকি অবুঝ? আমি ভাবলাম আমিই দোষী, তাই একটু মাথা নিচু করে নিলাম। প্রথমে আরাবও চেনে নেই। কি হলো? উপরে তাকান। মানে সরি, আমি পালাইলাম, টাটা। এটা বলে উল্টা দিকে হাঁটা শুরু করলাম। ভয় আর তাকাচ্ছি না, নইলে আরো বকা খাবো এই ভেবে। পেছন থেকে আপনি ওই পাগলি মেয়েটা না? এই কথাটা শুনে আমি পেছনের দিকে তাকালাম। ভালো করে তাকিয়ে বুঝলাম আমি তাকে হয়তো চিনি, কিন্তু কেমনে চিনি মনে পড়ছিল না। মানুষ তো আমাকেই পাগলি বলে, তাই অজ্ঞতায় বললাম হুম। বুঝেছি। কনসার্টে যেমন পাগলামি করলেন তাতেই বুঝে গেছিলাম আপনি পাগলি। আজ যেভাবে হাঁটছিলেন বুঝেছি আপনি পুরাই মাথা খারাপ মাইয়া। এবার মনে পড়ে গেল সব। হোয়াট ইজ মাথা খারাপ মাইয়া? মুই ভালো মাইয়া। এই ধরনের ভাষা ভালো লাগে না, ভালো করে কথা বলুন। নো, আই উইল কমু এইভাবেই। চুপচাপ ভালো করে কথা বলুন। কথা বললে ভালো করে বলুন, নইলে যান। ওকে, আই উইল চলে যাচ্ছি। পা বাড়ালাম, মনে হলো কে যেন হাত ধরছে আমার। পেছনে তাকিয়ে দেখি আরাব। এ মাগো ছাড়েন, মোর ব্যথা লাগে। ভালো করে বলুন। ওকে ছাড়েন ভাইয়া আমার হাত। আরাব হাত ছেড়ে দিল। উরি মা, ব্যথা রে। কি খান? এত শক্তি কেমনে? ভিলেন মার্কা হাসি ছাড়েন, ইউ গন্ডার। কি? আরাব রাগে লুক দিল। না মানে মুই কিছু কই নাই। যাই বাড়িতে আমার 4-5টা বাচ্চা আছে, ওরা মনে হয় মা মা করছে। ওরে আমার টেপা টিপি টুপু টাপা টুপা, আমি আইতেছি। এই বলে আমি এক দৌড় দিলাম। আরাব কিছু বলার ভাষা পাচ্ছিল না আমার এ ধরনের কথা শোনার পর। কিছু সময় নির্বাক তাকিয়েছিল। সেদিন বাড়ি ফিরে ঠিক করে নিয়েছিলাম আর কোনোদিন রাস্তায় কাউকে এভাবে গালি দিব না, নইলে কপালে দুঃখ আছে। হঠাৎ বাইরে মেঘের গুড়গুড় আওয়াজ হলো। ঘোর ভেঙে গেল। আজও বৃষ্টি হচ্ছে। কেন যেন আমার এই বৃষ্টিকেও ঘৃণা লাগছে। আরাবের দিকে তাকাতেই কি বৃষ্টিতে ভিজবা? নাকি প্রথম বৃষ্টিতে ভিজার কথা মনে পড়লো? সেটাও আমার ভাগ্যেরই হয়তো দোষ ছিল। হাহা, সেটাও ঠিক। আমার সাথে দেখা হওয়া তো দোষী। অবশ্যই। গান শুনবা? না। আমি শুনবো। আরাব গান ছেড়ে দিল। না বলা কিছু থাক অজানা, কবিতার ভাষায় হোক আনাবো না। আমি বন্ধ করে দিলাম। আরাব আবার চালু করে দিল। আমি আর কিচ্ছু বললাম না। আরাব আমাকে শহর থেকে কিছুটা দূরেই এনেছিল, তাই যাইতে সময় লাগছিল। আমার আবার কান্না পেতে লাগলো সব ভেবে। প্রবলেম কি আপনার? কি প্রবলেম আবার? গান শুনবো না আমি। তো আমার কি আমি শুনবো? আমাকে এখানে নামিয়ে দেন, একা চলে যাব। জায়গাটা নিরাপদ না? আর কি হারাবো? আর কে কথা বলছে যে নিজেই আমার? আর বললাম না। যাই হোক, আমি দিব না অন্য কাউকে এবার কিছু নিতে। এক অধিকার আমি খাটিয়েছি, এবার সামনে না হয় তোমার স্বামী। চুপ, একদম চুপ। আমার দিকে তাকিয়ে হেসে বলল, আজকাল পাগলি মেয়েটা দেখি রাগও করে। প্লিজ। আরাব গাড়ি থামিয়ে দিল। আমাকে কাঁদতে দেখে ওর খারাপ লাগলো। থামালেন কেন? কান্না থামাও। আমার কি এবার কাঁদারও অধিকার নাই? আছে, কিন্তু আমার সামনে না। আমি কাঁদবো। এই বলে জোরে জোরে কাঁদতে লাগলাম। এক মুহূর্তে আরাব গাড়ি থেকে বের হয়ে গেল। এবার আমার পাশে এসে আমাকে গাড়ি থেকে বের করলো। আমি কিছু বুঝছিলাম না। গাড়ির বাইরে এসেও আমি কাঁদছি। এবার আরাব আমার মুখ চেপে ধরলো আর এক হাত দিয়ে আমার হাত দুটো পেছনে নিয়ে গেল। আমি কিছু বলতে পারছি না। শুনো আনহা, আমি জানি না কেন এমন করলাম। আমি নিজেও বুঝছি না কেন যেন তোমাকে পাওয়ার চিন্তা উঠে গেল। তোমাকে মিস করতে লেগেছিলাম, তাই একবারের জন্য তোমাকে কাছে টেনে নিলাম। আর ডোন্ট ওয়ারি, আমি কোনোদিন বিয়ে করব না। আমার সামনে কেঁদো না, আমি সহ্য করতে পারছি না। মাথায় পেইন উঠে যাচ্ছে তোমার কান্না শুনে। মুখ থেকে হাত নামিয়ে নিল। তো আমাকে বিয়ে করেন। সবই তো নিয়ে নিলেন। নো বেবি, আমি কাউকেই বিয়ে করব না, কোনোদিন না। নট ইভেন ইউ। একটু জোরে বললাম। তো মেরে ফেলুন। তাও হবে না। আমি তোমার সুখ চাই। জীবনের সব সুখ কেড়ে নিয়ে এসেছেন এসব বলতে? আর আবার কিচ্ছু বলল না। আমিও কিছু না বলে নিশ্চুপ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। কেউ কিছু বলছি না, শুধু তাকিয়ে আছে একে অপরের দিকে। আরাবের হাত আমার কোমরে নেমে এলো। ও আমার কাছে আসতে লাগলো। আমার প্রচুর ঘৃণা পেল। সেই সময় হাত পা বাঁধা ছিল বলে কিছু করতে পারিনি। এখন খোলা থাকায় আরাবকে ধাক্কা দিলাম। আরাব কিছুটা দূরে গেল, আর কিছু বলল না। আরাব গাড়িতে উঠে পড়ল। বাকিটা রাস্তা দুজনেই নিশ্চুপ ছিলাম। আমি ভাবছিলাম বাড়ির বাকিদের কিভাবে বলবো বিষয়টা। ঠিক করে নিলাম কাউকে কিছু বলতে পারবো না, কারণ মানুষ সবসময় মেয়েদেরই বলবে। আর এমনিও আরাব ক্ষমতাবান, কিছুই হবে না তার। বাড়ির কাছে আসতেই বাকি পথ তোমার।
কখনো টাকা বা হেল্প লাগলে বলো। আপনার কেনা পতিতা নই আমি যে আপনার টাকা নেব। এটা বলে বাড়ি এলাম। বাড়ি যেতেই হঠাৎ মিমির মা কিভাবে অসুস্থ হলো? মানে আম্মু হঠাৎ করে কি থেকে কি আমি জানতাম না বিষয়, তবুও বুঝলাম আরাব মেসেজ দিয়েছে। এখন কেমন আছে? ভালো আছে। খাইছিস? যদিও খাইনি, কারণ ক্ষুধা জিনিসটা কি এটা এখন আমার মাথায় কাজ করছে না। যা, এত ভিজে গেছিস, কাপড় পাল্টা। যাচ্ছি। আমি ঘরে যাচ্ছি। আম্মু পেছন দিয়ে ডাক দিল। আনহা, কিছু হয়েছে? না আম্মু, কেন? মিথ্যা বললাম। চেহারা দেখে মনে হলো। রাতে জাগছি তাই হয়তো। আচ্ছা, তাই মনে হয়। যা ঘরে যা। আমি ঘরে যেতেই দরজা লাগিয়ে দিলাম। নিজেকে বড্ড অপবিত্র লাগছিল। আমি গোসলে ঢুকলাম। অনেক সময় ধরে গোসল করে নিজের প্রতি ঘৃণা হচ্ছিল, কিন্তু বুঝতে পারছিলাম না কি করব। কিছু না ভেবে শুয়ে পড়লাম। কিছু সময় যেতেই ঘুমের মাঝে ডুবে পড়লাম। ওদিকে আরাবের নিজের উপর প্রচন্ড রাগ উঠছিল। ওর ঘরের অনেক জিনিস ভাঙলো, কারণ ও চায়নি এমন করতে। হঠাৎ কেন এমন করলো ও নিজেও জানে না। ও ভাবতে লাগলো আনহার ওর কথা। সেদিনের পরে আরো কয়েকবার আনহার আরাবের দেখা হয়েছিল। একবার পহেলা বৈশাখে আনহার পরনে ছিল শাড়ি। সেদিন যদিও আরাব ওর এক গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিল, কিন্তু কোনো এক কারণে তার গার্লফ্রেন্ডকে বাড়ি ফিরে যেতে হয়। ওদিন মজার ছলে আনহার এক বান্ধবী তার গালে লাল আবির মাখিয়ে দেয়। আনহাও রেগে গিয়ে তার বান্ধবীকে রং মাখাতেই তার পেছনে দৌড় দেয়। এক পর্যায়ে সব রং গিয়ে পড়ে আরাবের গায়ে। আরাব রাগি লুকে তাকালো। আনহাকেও দেখেই চিনে গেল ওই ফাজিল মেয়েটা সেই। রাগি লুক দেখেও চিনলাম না ভালো করে। কিছু সময় চোখের দিকে তাকালেই বুঝে গেল যে ওটা যে ওই রাগী মানুষটি। আরাবের চোখ সবচেয়ে আলাদা আর মায়াবী, তাই আনহার চিনতে সমস্যা হয়নি। মানে আমি না দেখি নাই। হোয়াট দ্য হেক? না মানে ভুলে হইছে, সরি। এত কেয়ারলেস আবারও? আমার মুখের অবস্থা কি করেছেন এটা আপনি? কি করছি? এমন সুন্দরই তো লাগছে। এমনিও আপনি রাগলে লাল হন, আমিও লাল করে দিছি। আন্দাজি এসব বলে নিজের জিহ্বায় কামড় দিলাম, কারণ আমার মাথায় এসে গেছে যে আমি উল্টাপাল্টা বলছি। কি বললেন? না মানে আমি কিছু বলিনি, অন্য কেউ বলছে। কারণ আমি মুছে দিচ্ছি। হাত দিয়ে মুছে দিতে গেলাম, কিন্তু ভুলেই গেছিলাম আমার হাতে আরো রং আছে। তাই ভুলের বশে আরো বেশি রং আরাবের গায়ে ভরে গেল। আরাব বুঝেছে বিষয়টা, তাই সে আমার হাত ধরে নিল। আমার ভয় বেড়ে গেল। লাগবে না মুছতে, আমি দেখাচ্ছি কিভাবে মুছতে হয়। মানে? আরাব আমার দিকে এগোতে লাগলো। এইভাবে তার আগানো দেখে আমার ভয় লাগতে লাগলো। আরাব কাছে এসে আমার হাত দিয়ে আমার মুখে আরো রং লাগিয়ে দিল। এবার মুছুন টেপাটেপির মা। এটা বলে আরাব ওখান থেকে চলে গেল। আর বাকিরা হাসতে লাগলো এটা দেখে। সবগুলোকে পিটায় সেদিনের মতো বিষয়টা মিটে গিয়েছিল। এবারে আরো কয়েকবার দেখা হয়েছিল তাদের। যদিও প্রতিবার এভাবে রাগারাগি হতো, এভাবেই কেমন করে যেন আরাব আনহার মায়ায় জড়িয়ে যায়। স্মৃতিগুলো ভেদ করি আরাবের চোখের সামনে আনহার কান্না করা মুখটা ভেসে উঠছে। কেন যেন নিজের অজান্তেই আরাবের চোখ দিয়েও কিছুটা জল পড়ল। বাহির থেকে আরাবদের কাজের বুয়া ডাকলো। আরাব বাবা, তোমার আব্বু তোমাকে খেতে ডাকছে। আরাব বের হয়ে গিয়ে টেবিলে বসলো। দুজন দুজনের মতো করে খেতে লাগলো। এটা নতুন না, একই বাড়িতে নিচ থেকে ও দুজন কেন যেন অনেক অজানা। কেউ কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। খাবার শেষে যে যার রুমে চলে গেল। আরাবের কেন যেন ঘুম আসছিল না। সে তার এক নাম্বার দিয়ে আনহাকে ফোন দিল। যদিও আনহা জানে না আরাবের নাম্বার। আনহার সব খোঁজ আরাব বের করেছে, কিন্তু আনহা আরাব সম্পর্কে বেশি কিছু জানে না। ঘুমোচ্ছিলাম সে সময় কল ধরে কিছুটা ঘুম ও কান্না জড়ানো কণ্ঠে। হ্যালো, আসসালামু আলাইকুম। আরাব নিশ্চুপ। হ্যালো, কথা বললে বলেন, নয়তো রাখুন। আরাব ফোনটা কেটে দিল। আমি বিশেষ কোনো গুরুত্ব দিলাম না। আরাব জানে না সে কেন আনহাকে ফোন দিল। আরাবের প্রচুর রাগ উঠল। দেয়ালে কয়েকবার হাত দিয়ে বাড়ি মারল। হঠাৎ আরাবের ফোনে এক কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি বেবি। মানে? এত সহজে ভুলে গেলে? তোমার প্রথম ভালোবাসা জান্নাত। না বেবি, তোমাকে কেমনে ভুলি? তোমার সাথে তো আমার হোটেলের সম্পর্ক। যাই হোক, তা বাড়ি অবধি আমিও আনবো। তাই? অবশ্যই। তা বেবি, তোমার রাহুলের খবর কি? সেদিন হোটেলে গেছিলা যে? হকচকি মানে? আমি কোথাও যাইনি। বেবি, আমি যাদের যাই করি পরে ঠিক খোঁজ রাখি, ওকে? ফাইন। ফার্স্ট তো তুমি নিয়েছিলে, এখন কেন অস্বীকার করো? তুমিও তো কত মেয়ের সাথেই। প্লিজ আমাকে ফিরিয়ে নাও।
আমি যা ছেড়ে দেই একেবারে ছাড়ি। এই কিছুটা কান্নার সাথে। প্লিজ। অত সহজে গলি না আমি। আমি একটা অমানুষ। এটুকু বলি আরাফ কল কেটে দিল। আরবের এসবে যায় আসে না। আরবের চিন্তায় কেন কিছুই নেই। সবশেষে এখনো তার চিন্তায় আনহা রয়েছে। সে ভেতরে ভেতরে এখনো অনুতপ্ত। সে ঠিক করলো সামনে একদিন আনহার সাথে দেখা করবে। ও আনহাকে কিছু দিয়ে হলেও অনুতাপের হাত থেকে বাঁচতে চায়। আরাফ শুয়ে পড়ল, কিন্তু ওর চোখে মুখে ঘুম নেই, আছে শুধু অনুতাপ। পরের দিন ঘুম থেকে উঠে কিছুটা ভুলে গেলেও ব্যথা সব মনে করিয়ে দিল। কিছু সময় কিছু জিনিস হয়তো চাইলেও ভোলা যায় না। আমিও ভুলতে পারছি না যে আমার সাথে কি কি হয়েছে। চোখের পানি চলে আসলো, কিন্তু পরক্ষণেই প্রেয়সী ঘরে আসলো। হ্যাপি বার্থডে আপু, বাহিরে আয়, আম্মু ডাকে। এগিয়ে যা, আমি আসছি। প্রেয়সী চলে গেল। যদি আমি ভুলে গিয়েছিলাম আমার জন্মদিন, আমি নিজেকে একা রাখতে চাচ্ছিলাম, তাই ঠিক করেছিলাম বাহানা করব অসুস্থতার। যেই ভাবা সেই কাজ। বের হয়ে আম্মুকে বললাম মাথা ব্যথা, ভালো লাগছে না। সে বলল যেন রেস্ট নেই। সবাই ভাবলো একটু অসুখ, কিন্তু কেউ বুঝছিল না এটা শারীরিক অসুখ নয়, মানসিক অসুখ। ঘরে আসতেই মিমির ফোন। হ্যাপি বার্থডে বেবি। স্বাভাবিকভাবে থ্যাংক ইউ। কি রে, এক্সাইটেড না? না। কিছু হয়েছে কি? না। জলদি আই, সবাই তো ট্রিটের অপেক্ষায়। আমি অসুস্থ। ও রে কিপটু রে। ওকে, আমি আসতেছি। না, কারণ ও আসলে মা জেনে যাবে আমি গতদিন মিমির সাথে ছিলাম না। এখন না কেন? আসতেছি রে, রেডি হচ্ছিলাম। মিথ্যা বললাম। জানি তো। তোরা স্কাইতে আয়, আমি আসছি। ওকে। অজ্ঞতা রেডি হতেই হলো। রেস্টুরেন্টে সবাই কথা বললাম অনেক বিষয়ে। যদিও প্রথমে গুরুত্ব দেইনি, কিন্তু পরে ওরা সন্দেহ করছিল, কারণ আমি চুপ থাকার মেয়ে না, তাই তাদের সাথে বকবক করলাম। তারপর সবাই বের হয়ে শহরের বাইরে এক জায়গায় গেলাম যেখানে মেলা লেগেছে। সেখানেও ঘোরাঘুরি শেষে আমি আর মিমি বাড়ি ফিরছিলাম একসাথে। রাস্তায় কয়েকটা ছেলে বাজে মন্তব্য করছিল। আমি আর মিমি চুপচাপ হেঁটে যাচ্ছিলাম। পেছন থেকে কে জানি ওদের কথার জবাব দিল। তাকিয়ে দেখি আরাব। ওকে দেখতেই রাগ উঠে গেল, কিন্তু মিমি পাশে ছিল। আরাব ওদের কিছু কথা বলল আর ওরা সরি বলে চলে গেল। দেখ, অনেক ভালো। ওসব নাটক। তুই চিনিস নাকি এটাই কি অ্যাংরি ম্যান? মিমিকে সব বলতাম। আরাবের সাথে কয়েক পরিচয়ে ওর রাগ দেখে তার নাম রেখেছিলাম অ্যাংরি ম্যান। ওয়াও, সেই তো। বাদ দে। আমি আর মিমি এবার হাঁটা শুরু করলাম পেছন থেকে। আনহা। আমি পেছনে ঘুরলাম না, এগিয়ে যাচ্ছিলাম। আরাব আরো একবার ডাক দিল। এখনো জবাব না দিলে মিমি একটু বেশিই চিন্তা করবে, হয়তো সন্দেহ করে বসবে, তাই জবাব দিলাম। জি বলুন। এদিকে এসেছো যে? এমনি ঘুরতে। এত দূরে কোনো বিশেষ দিন আজ? না। মিমি আপু, আপনি বলেন আজ কি বিশেষ কিছু? মজা করে বলে দিল সত্যি। হ্যাঁ, আজ আনহার জন্মদিন। হ্যাপি বার্থডে। ভাইয়া, আপনি আমাকে চিনলেন কিভাবে? আনহার সাথে কয়েকবার দেখা হলেও ও অনেকবার আপনার কথা বলেছে। ওই তো ঢঙ্গি, বক বক করে খালি। সত্যি তাই? পাগলি টাইপ? জি ভাইয়া, ও নিজেও অনেকবার আপনার কথা বলেছে। তাই নাকি আনহা? আমি আরাবের দিকে তাকালাম। ওর চাহনিতেও আমার বাজে লাগছে। মিমি, তোর হলো? চল বাড়ি যাব, দেরি হচ্ছে। এত জলদি গিয়ে কি করব? মুড়ি খাবি, চল। আরে রাগিস কেন? আনহা আমাকে ট্রিট দিবা না? না, আমার টাকা নেই, আমি ফকির হয়েছি। মিমির বাচ্চা, চল। এটা তো হবে না, ট্রিট তো আমিও চাই। কি বলেন মিমি আপু? জি ভাইয়া, অবশ্যই। তুই আমার বান্ধবী নাকি শত্রু? ওকে, সরি ভাইয়া, আমাদের যেতে হবে, বাড়িতে কাজ আছে। ওকে চলেন, এগিয়ে দেই, না হয় সামনে আরো কোনো ছেলে জ্বালাতে পারে। আচ্ছা চলুন, ধন্যবাদ। আমরা কিছু দূর হাঁটলাম। মিমি আর আরাব একটু একটু কথা বলল, যদিও আমি জবাব দিলাম না। হঠাৎ আইসক্রিম দেখে। আনহা, আইসক্রিম খাওয়া? টাকা নাই। ওকে, আমি খাওয়াচ্ছি, চল। ওকে। কি ফ্লেভার খাবি? চকলেট। ভাইয়া আপনি? আমি আইসক্রিম খাই না। আরে একটা খান। বাদ দে, শয়তানের ঘি হজম হয় না। এভাবে বলতে হয় না। আরে না না, আরাব ভাইয়া ভালো মাইন্ড করে না, তাই না মিস্টার আরাব? কিছুটা বাস মারতেই বললাম। জি, যদিও রাগ করেছি, কিন্তু কিছু বললাম না। মিমি আইসক্রিম আনতে যেতেই। বেশি বাড়তেছো আনহা। আপনার কি প্রবলেম আর কেন এসেছেন? আর কি ক্ষতি করার বাকি? আমি কোনো ক্ষতি করতে আসিনি।
তোমার বার্থডে উপলক্ষে কিছু দিতে চাই। একটা BMW গাড়ি নো নিড। রাখো, আমি পে করে দিব। জাস্ট চয়েস। শোনেন, আমি কোনো কিছু নিব না, পতিতা না যে দাম নিব। আপনার কাছে বর্তমানে আমি ধর্ষিতা, তাই কিছু দেওয়ার হলে আপনার আগের জিএফ গুলোকে দেন। তারা আর তুমি এক না। তাই? জি। এক না, তাই তো আমার সাথেও বিছানা। কথাটা শেষ করার আগেই মিমি এলো। লেখা আমি আর মিমি আইসক্রিম খেতে লাগলাম। আমার যতই যা হোক সব ক্ষেত্রে পাগলামি চলে আসে কিছুটা, তাই তাড়াতাড়ি নিজেরটা শেষ করে মিমিরটা কেড়ে নিয়ে খেতে লাগলাম। ওই শয়তাননি, দে। দিব না। দে বলছি। নো বেবি, এটা এখন আমার। শয়তাননি, আর জন্মদিন বলে ছাড়লাম। আমি ভুলে গিয়েছিলাম পেছনে আরাপ ছিল। আরাপ এগুলো দেখে হাসতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, তোমার এই পাগলামিগুলো দেখেই আমি কেন যেন তোমাকে পেতে চেয়েছি। জানি আমি দোষী, কিন্তু কিভাবে এসব হলো জানি না যে। মনে মনে ভাবলো আরাপ। সেদিন এই সব শেষেই আমরা চলে এলাম আর আরাবও চলে গেল, কারণ আমি আর মিমি দুজনেই আলাদা অটো নিয়ে নিলাম। আরাপ বাড়ি ফিরে এলো। কিন্তু এখনো তার মনে আনহার স্মৃতি। রাতে ঘুমানোর আগে ঠিক 11:59 আরাব আনহাকে মেসেজ দিল, সেই নম্বর দিয়ে যা দিয়ে আগেও একবার কল দিয়েছিল। তোমার এই জন্মদিনের শেষ উইশটা হয়তো আমি করেছি, কিন্তু প্রার্থনা অপরিসীম। জানি প্রাপ্তির বাইরে, কিন্তু কল্পনার মাঝে। শুভ জন্মদিন। উইশ ইউ এ হ্যাপি বার্থডে। মেসেজটা পড়ে বুঝলাম না কে দিয়েছে, তাই রিপ্লাই দিলাম, কে? হে মাস্ক ম্যান। ও গ্রেট, সো মাস্ক পরে ঘুমান, গুড নাইট। হা হা হা, ওকে উইশটা পূরণ করব। আমি আর রিপ্লাই দিলাম না। কে মার্কসম্যান এই বিষয়ে আমি বেশি মাথা ঘামালাম না। শুধু এটা নয়, অন্য কোনো বিষয়ে আজকাল আমি মাথা ঘামাই না। নিজেকে ব্যস্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যাই, কারণ আমি যখনই একা হয়ে পড়ি আরাবের সেই কুকর্ম আমার চোখের সামনে ভেসে ওঠে। সময় পার হতে লাগলো, শারীরিক ব্যথা অনুভব করা কমে গিয়েছে আজকাল, কিন্তু মনের ভেতরে যে ক্ষত তৈরি হয়েছে তা যে কোনোভাবেই মেটানো যাবে না তা আমার ভালো করেই জানা আছে। কিছুদিন পর হঠাৎ কথা হলো পিকনিকে যাওয়া হবে কলেজ থেকে। গতবারের পিকনিকেও সবার আগে লাফাচ্ছিলাম, কিন্তু এবার আমার মাঝে অত বেশি ভালো লাগা কাজ করছে না। ক্যান্টিনে বসেছিলাম। শুনেন তো মিস। কারে কস? আপনাকে। ভেবাচাকা খেয়ে। মিস? জি ম্যাম, আপনি কি জানেন আমার বেস্ট আনহা কই? বিষয়টা বুঝতে পেরে, না তো জানি না তো। একটু খুঁজতে সাহায্য করবেন? না বোন, আমি এখন ব্যস্ত। কুত্তি, কি কইলি? যা শুনলেন মিস প্যাচার বউ। ওই, আমাকে প্যাঁচার বউ বলবি না। ওহো সরি, আমি তো ভুলেই গেছিলাম, তুই তো প্যাচার বউ না, তুই তো পেতনি। আনহার বাচ্চা, ভালো হবে না বলছি। কারেকশন, আমার বাচ্চা হয়নি। হবে তো একদিন। তখন তারে বকিস, এখন না বেবি। যাই হোক, থ্যাঙ্কস। কি লেগিয়া? আগের আনহা রূপে আসার জন্য। এভাবেই থাক, তোকে ভালো লাগে। এমনিই আছি, পিকনিকে কি বাহিরের লোকও যাবে? চাইলে যে কেউ তাদের সাথে একজনকে নিতে পারবে। ওয়াও, আমাগোর কাপলগুলো তাহলে তাদের উনিগুলোরে নিবে? অবশ্যই। হয়, কেন এরম করলো? ওরা প্রেম করব আর আমরা এদিকে জ্বলবো লুচির মতো ফুলবো? আরে, প্রেম করা দরকার। তুই কর, আমি তো বিয়া করে এইটুকু বলে থেমে গেলাম, কারণ মাথায় আসলো আমি তো আর পবিত্র নই। থামলি কেন? জানি বিয়ের পর বরের সাথে প্রেম করবি। ঠিক হলো, পিকনিকে সবাই যাব। এত আড়ালে থাকলে বাকিরা সন্দেহ করবে, তাই আমি রেডি হতে লাগলাম। দায়িত্ব পড়লো এক্সট্রা মজার জন্য যা যা লাগবে সব আমি আর মিমি কিনে আনবো। যেই বলা সেই কাজ, তাড়াতাড়ি কর, তোর জন্য আবার আমাগোর বাস মিস হয়ে যাবে। আরে থাম, এত তাড়া দিস না, পরে সব উল্টাপাল্টা হয়ে যাবে। তোর তো ওই একটা কাজই সবকিছুই উল্টাপাল্টা করা। ওই হারামি, চুপ কর। আচ্ছা চুপ করছি, তুই কর তাড়াতাড়ি। এই তো একদম ভালো মাইয়া। আমি আর মিমি জিনিস কিনতে ব্যস্ত। হঠাৎ একটা কালো পাথরের দেখে চোখটা আটকে গেল। ওটাই হাত দিয়ে নেড়ে চেড়ে দেখলাম। ওটা থেকে নিজের চোখ সরাতেই দেখি আরাব। আমি ঠাস করে নিজের চোখটা নামিয়ে নিলাম। আরাবকে দেখা মাত্র আমার হার্টবিট দ্বিগুণ স্পিডে দৌড়াদৌড়ি করতে লাগলো। ওর মুখ আমি দেখতে চাই না। বারবার কেন আমার অতীতের কথাগুলো মনে পড়ে যায় আরাবের। না না, আমি আর আরাবকে নিয়ে ভাববো না। আমি যত ওকে নিয়ে ভাববো ততই নিজে কষ্ট পাবো। আমি তো আরাবকে নিজের মন থেকে বের করে দিয়েছি। এখন আর কি, নিজেকে আমি স্বাভাবিক করে নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমি বেশ টের পাচ্ছি আরাব আমার দিকে তাকিয়ে আছে,
কিন্তু আমি কোনো পাত্তাই দিচ্ছি না এবং ওর দিকে তাকিয়েও দেখছি না। হঠাৎ দেখলাম আরাব যেখানে দাঁড়িয়েছিল সেখানে নেই। আশেপাশে খুঁজে দেখলাম নেই। হাফ ছেড়ে বাঁচলাম। যাক বাবা, চলে গেছে বলেই সামনে তাকাতেই থমকে গেলাম। আরাব আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কি রে, এভাবে ভূত দেখার মতো ভয় পাইছিস কেন? আরে আরাব, আপনি? আপনারা এখানে কি করছেন? আরে শপিং করছি। ও বুঝলাম, এখানে কি শপিং করছেন? আর বলবেন না, এই তো পিকনিকের জন্য শপিং করছিলাম। পিকনিক? আরে হ্যাঁ, কলেজ থেকে তো সবাই পিকনিকে যাচ্ছি। ও আচ্ছা, শুধু আপনারাই নাকি? বাহিরের লোকও যেতে পারে, যে কেউ তার সাথে একজনকে নিতে পারে। আমি কোনো কথা না বলে মিমিকে ফিসফিস করে কানে কানে বললাম, ওই কুত্তি, সব বলা শেষ, এখন চল। আচ্ছা, আমরা এখন আসি। বলেই ওখান থেকে আমরা চলে আসলাম। আমি আর মিমি পিছন দিক দিয়ে হাঁটছি। আমি যতদূর আরাবকে চিনি, আমি ভালো করেই জানি সে এখনো আমার দিকে তাকিয়ে, কিন্তু আমি পেছন ফিরলাম না। আমার মাথায় এটা আসছে না, তার এত আমার আশেপাশে আসার কারণ কি? আমি তো দূরেই থাকতে যাচ্ছি, কেন সে এইভাবে কাছে আসছে? আমি এসব ভাবছিলাম। আমাকে চুপচাপ থাকতে দেখে, কি রে, চুপ কেন? কথা বলবি না একদম। আরে শোন না। চুপ। আমি ভাবলাম সে তোকে পছন্দ করে, তাই আর কি। আমার মাথা করে। এত মাথা খাটাতে বলছে কে তোকে? না মানে খাটাই আর কি। বাবু, আমার কাছে একটা গিফট আছে তোমার জন্য। কি? কুত্তি, তোরে আমি খাইছি। এটা বলে জুতা হাতে মিমির পেছনে দৌড় দিলাম। মিমির সামনে, আমি পেছনে। মিমি এদিক, আমি ওদিক। এদিকে মাঠ ছিল, কখনো মাঠের মাঝে, কখনো বাহিরে। আশেপাশে কিছু মানুষ তাকিয়ে আছে, কিন্তু কে মানে কার কথা? হঠাৎ একটা গাড়ি আসতে লাগলো। আমি যদিও প্রথমে লক্ষ্য করিনি। গাড়িটা আমার দিকে এগোতে লাগলো, পা জমতে লাগলো। মিমি এদিকে ডাক দিচ্ছে, কিন্তু আমার শক্তি কমে যাচ্ছে। কেন যেন আমি নিজেও চাই নিজেকে শেষ করতে। হঠাৎ কে যেন আমার হাতটা ধরে টান দিল। আমি ছিটকে গেলাম। রোমান্টিকতা নেই, তবু ওর টান দেওয়ায় আমার চুলগুলো তার মুখে ঠেকলো। এক হাত তার হাতে, আর এক হাত তার কাঁধে। কিছু লোক ছবি তুলছে, কিছু লোক তাকিয়ে হাসছে। স্পর্শে বুঝে গেলাম এটা কে, কারণ এক রাতে তার স্পর্শ চেনা হয়ে গেছে। সে চুলগুলো মুখ থেকে সরিয়ে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে চড় দিল। আমার এক হাত আমার গালে। কিছু সময় আগে যারা মজা নিচ্ছিল তারাও স্তম্ভিত। চোখ কি নাই? রাস্তায় কে এভাবে দৌড়ায়? বাচ্চা তুমি? জ্ঞান নাই? কি করো? হ্যাঁ, কে তোমাকে বের হতে দেয়? তোমাকে তো বেঁধে রাখা উচিত। আরাফ বকা দিয়ে যেতে লাগলো। বাকি লোকগুলো কেটে পড়তে লাগলো। কেউ কেউ আবার আমাকে দেখতে লাগলো। আমাকে এইভাবে বকা খেতে দেখে মিমিও আর কিছু বলার সাহস পাচ্ছিল না। কিছু বলছো না কেন? বকা হইল মানে? ইনতা সালসুল মুখ মাফি। অন্য ভাষায় গালি দিলাম। মানে? কিছু না, থ্যাংক ইউ গুরু, টাটা, ভাগ আনহা ভাগ, মিমি ভাগ। এই বলে এক দৌড় দিলাম। কেউ আশা করেনি মেয়েটা এভাবে দৌড় দিবে। আরাবও বোঝেনি আমি ওরে গালি দিচ্ছি। নিজেকে জয়ী মনে হচ্ছে, কিন্তু হঠাৎ কানে আসলো পাশের পাড়ায় এক মেয়ে নাকি আত্মহত্যা করেছে, কারণ সে ধর্ষিতা। একটু আগেও ভুলে গেছিলাম, কিন্তু কথাটা কানে আসতেই আমার মন খারাপ হয়ে গেল। ঘরে ঢুকে দরজা লাগিয়ে অনেক সময় কাঁদলাম, কারণ যতই যাই হোক আমিও হয়তো ধর্ষিতাই, তবুও আমাকে বাঁচতে হবে সবার জন্য। এটা মাথায় কাজ করলো। নিজেকে সামলে নিলাম। সময় যেতে লাগলো। আমি একটু একটু করে চুপ হতে লাগলাম, তবুও চারপাশে সবার জন্য একটু একটু চঞ্চলতা রাখলাম, কারণ আমি হাজার চেষ্টায়ও এটা ছাড়তে পারবো না। আমি জানি পিকনিকের দিন চলে এলো। জানতে পারলাম মিমির পক্স হয়েছে, ও চাইলেও আসতে পারবে না। মনটা খারাপ হলো, কিন্তু সবচেয়ে আজব হলো কারণ আরাবও আমাদের বাসে। অনেক মেয়ে তাকিয়ে আছে তার দিকে। আমি ভাবছি তার মানে কি সেও আমাদের সাথে যাবে? আমি আরাবকে দেখে ও কিভাবে মাথায় ঢুকছে না। আরাব কি আমাকে ফলো করেই যাচ্ছে নাকি অন্য কারণে? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। সেই সাথে আরাব কি করেছে আমার সাথে তা মনে পড়ছে। আশেপাশে অন্য জায়গা না থাকায় আরাব এসে আমার পাশের সিটেই বসলো। এমন ভাব করতে লাগলো যেন আমাকে চেনেই না। আমি ওর দিকে তাকিয়ে আছি, চুপচাপ আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছু বলবেন আপু? তার মুখে আপনি আর আপু শুনে কারণ পরিচয় থেকে শুরু করে আজ অব্দি সে আমাকে তুমিই বলেছে। কি হলো আপু? মুখে মশা ঢুকবে তো, বলুন কি বলবেন? আপনি হঠাৎ এক স্যার এলো। নাসির, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো বাবা? না না আঙ্কেল। এখনো এর নাম তো আরাব, তাহলে স্যার কি বলে? এই হলো আনহা, প্রথম বর্ষের।
আমাকে দেখিয়ে, তারপর আরাবকে দেখিয়ে। আর আনহা, এ হলো নাসির, আমাদের হেড স্যারের ভাইয়ের ছেলে। এটা শুনে স্যার আমাকে বলল তার খেয়াল রাখতে। স্যার আমার আরো তারিফ করে চলে গেল। স্যার যেতেই, কিন্তু কি? আপনি তো হাসছেন কেন? ডোন্ট ওয়ারি, আমি আরাফি, কোনো যমজ ভাই না। আর এসেছি নাসির সেজে। হেড স্যারকে একটু পটাইতে হলো, তাও মানে না। নাসিরের সাথে যোগাযোগ করলাম, ভাগ্যক্রমে নাসির আমার বন্ধু। তারপর আরও কাহিনী, আর আমি এখানে। আমি হা করে তাকিয়ে আছি। এতটা চালাকি মানুষ কিভাবে করতে পারে আমার মাথায় ঢুকছে না। এত হা করো না, মাছি ঢুকবে। আপনি আমাকে ফলো করছেন কেন? ঘুরতে যাব। এখানেই কেন? আপনি এত কিছুর পরেও আমার সাথে যাচ্ছেন কেন? কি কিছু জানেন না? বাবু, এটা বাস, আর বেশি জোরে কথা বলো না, মানুষ জেনে যাবে। ঠিক বলেছে, তাই আর কথা বাড়ালাম না। আমার রাগ উঠছে, সাথে ঘৃণাও। কারণ যে মানুষটার থেকে আমি শুধু দূরেই থাকতে চাচ্ছি, সে প্রতিটি ক্ষেত্রে আমার সামনে আসছে। ভেবেছিলাম এই পিকনিকে এইসব ভাবনা থেকে দূরে থাকবো, কিন্তু তাও হলো না। মন বলছে একবার তাকে জিজ্ঞেস করি কি চায় সে, আর কেন এত ফলো করছে আমাকে, আর সৃষ্টিকর্তাই কেন তাকে বারবার আমার মুখোমুখি করাচ্ছে। এইসব প্রশ্ন আমার মনে, কিন্তু আমি উত্তর পারছিলাম না। হঠাৎ প্রশ্ন করার ইচ্ছেও করছে না, আবার জানতেও ইচ্ছে করছে। আমার মাঝে এক অস্থিরতা কাজ করছে। আমি নিজেও জানি না কি করব। জানলার বাহিরে তাকালাম, নিজেকে শান্ত করে নিলাম, চোখ বুজে নিলাম। আমি ভালো করেই বুঝছি আরাব আমার দিকে তাকিয়ে, কারণ তার ধারণা হয়তো ছিল না আমি এতটা চুপচাপও হতে পারি। কিন্তু একদিকে তো আমারও ধারণা ছিল না যে সে এভাবে আমার ইজ্জত। চোখ বুজে নিলাম, কিছুটা ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। কিন্তু একটু ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আমার মাথায় কিছুটা আরাবের কাঁধে, আর কিছু চুলও তার মুখে। তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিলাম। সরি, মাফ করবেন। না, ইটস ওকে। ঘুমিয়ে পড়েছিলে, ভুলে এসেছো? সরিয়ে দিলেই পারতেন। থাক, ভাবলাম ঘুম কেন নষ্ট করব। নাকি এতেও সুখ খুঁজে নিচ্ছিলেন? কি বলতে চাও? যা বুঝেছেন তাই। আর আবার কিচ্ছু বলল না। আমি জানি সে কিছু বলবে না, কারণ আজকাল আর কিছু না পারি এসবের জবাব দেওয়া শিখে যাচ্ছি। যদিও সকল ক্রেডিট এক্ষেত্রে আরাবেরই। সে যাই হোক, আর কিছু ভাবার সময় পেলাম না। কিছু ফ্রেন্ড ডাকতে এলো। ওই আনহা, তুই এখানে? শাকচুন্নিগুলো কথা কইবি না। আরে রাগিস কেন? তোরা সব পিছনে বসে গেলি, আর আমি জায়গা পেলাম এখানে। গালি দিব না তো কি আদর করব? স্বাভাবিক ব্যবহার করতেই হবে এদের সাথে। তাই স্বাভাবিকের নাটক, আবার কিছুটা বাস্তবতাও। কারণ যতই আমি চেষ্টা করি, এসব ফাজলামের অভ্যাস আমার যায় না। আরে আমরাও লেটে আসছি, তুই তো জানিসই আমরা সবাই লেট লতিফ, রিয়া ছাড়া। তার ডাক দিয়ে জিগা আমার জায়গায় রাখেনি কেন? হাতে এক পোলার ওপর ক্রাশ খাইছে, তাতে সব ভুলে গেছে। আদ্রিও জায়গা পায়নি, সামনে বসছে। ওকে ওকে, বাদ দে। তাকে গান গাইতে বলেছে ব্যাচের বাকিরা। কি তাকস? আমি তো গানই বেশি পারি না। যাই পারিস গা, সবাই গাইছে। ওকে চল, আরবের থেকে যেতে পারলেই বাঁচি। তাই চলে গেলাম। পেছনের দিকে গিয়েও বসতে পারছিলাম না, তাই একটা ছেলেকে বকা দিয়ে সামনে পাঠালাম আমার সিটে। নিজেকে জয়ী মনে হচ্ছে, কারণ পেছনে আসতে পারলাম আরবের থেকে দূরে। গান শুরু করলাম। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। দিও তোমার মালা খানে বাউলে রে মনটারে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুখ তোর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড়
হাত ধরে। গান আগেও কিছুজন শুনেছিল, আবার অনেকে শোনেনি। অনেকেরই ভালো লাগলো। আরব মুগ্ধ নয়নে তাকিয়েছিল। কিছুজন বলল, কিন্তু আমি তার নয়নের দিকে তাকালাম না, কারণ তার নয়নের দিকে তাকাতেও আমার ভয় হয়। সবাই পালাক্রমে গান গাচ্ছিল। কিছুটা জোরেই অনেকের দ্বারা গান গাওয়াতে হলো। একসময় আরাফের পালা। এবার আপনাকে গান গাইতে হবে ভাইয়া। আমি গান পারি না। না বললে হবে না। সত্যি পারি না। বাদ দে রে সুমি, সবার দ্বারা সব হয় না, কিছুটা বাস দিতে। অনেক কিছুই পারি। তো গান গেয়ে দেখান। ওকে, এক শর্ত, আমার সাথে আপনাকেও গাইতে হবে। মানে কি বলছেন? আমি কারোর সাথে গান গাইতে পারি না। ওহো, তাহলে তো আপনি পারেন না দেখছি। কি বললেন? এই যে সবার দ্বারা সব হয় না। গাবো, আসেন। আরাপ শুরু করলো, সাথে আমিও। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব একটাই আশা। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব একটাই আশা। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। গান শেষে সবাই হাততালি বাজালো। আরবও ভালো গান করে, আমিও মুগ্ধ তার প্রতি, কিন্তু তবুও আমি তার দিকে তাকাচ্ছি না। বাস তার গন্তব্যে সিলেট পৌঁছে গেল। মূলত এক সময় এখানে আসার শখ আমার অনেক ছিল। চা বাগান, তেঁতুলিয়ার সাথেও এখানে তার পরিমাণ বেশি। সবচেয়ে বেশি যে কারণে আসার ইচ্ছে, তা ছিল এক প্রকার স্পেশাল চা খাওয়া। সিলেটের মাটিতে পা রেখেও আমার বারবার মিমির কথাই মনে পড়তে লাগলো। এক কোণে দাঁড়িয়ে গেলাম, যেখানে সবাই একসাথে ছবি তোলা বা গল্পে ব্যস্ত হলো, সেখানে আমি একা এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখতে লাগলাম। হয়তো মিমি থাকলে কম একা লাগতো। হঠাৎ কে জানি কাঁধে হাত রাখলো। ভাবলাম কোনো বান্ধবী, কিন্তু তাকিয়ে দেখি আরাব। একা দাঁড়িয়ে যে? আজকাল একা ভালো লাগে। আনহা, বলুন। কিছু না। সরি বলতে চেয়েছিল, কারণ আরাব অনুতপ্ত আগের যে ওইগুলো খারাপ ছিল, কিন্তু আনহা কিছু করেনি। তবুও আরাব এমন করেছে এটা ভেবেই সে অনুতপ্ত। তাহলে সরুন, ওরা ডাকছে। আমি চলে এলাম। আমি আরাবের কাছ থেকে চলে এলাম, কারণ আমি এখানে আরাবের সাথে থাকতে বা কথা বলতে ভালো লাগছে না। ও নিজে জানে কারণ কি। আরাবের থেকে যতই দূরে থাকতে চাই, ওর চোখের দিকে তাকায়ে থাকতেই ভালো লাগে। কেন যেন ওর চোখের দিকে তাকালে মানতে ইচ্ছে করে না যে সে আমার সাথে এত কিছু করেছে। কি রে, কইছিলি আদ্রি কথা শুনলি? কি? ও নাকি সামনে বিয়ে। হ্যাঁ, আমরা জানিও না। আরে তার উপর এত কিছু আমাদেরকে তাও বলেনি, বললো তো না। তাইলে কেমনে জানলি তোরা? আরে কথা বলছিল, তাই উনির সাথে ধরা খাইছে। তাই নাকি? কই রে ওই? রিয়া পিটাচ্ছে মেবি। খারা, আমিও মারমু তারে। আদ্রির কাছে গিয়েই ওরে কাতুকুতু দেওয়া শুরু করলাম। তারপর আরো কিছু আজব থেরাপি মারলাম। কিছু সময় পর, থাম দোস্ত, তুই না আমার জানে জিগার, আমাকে মারবি? তা মনু, আমারে কও নাই কেনে? না মানে এই আর কি। জিজুর নাম কি? ফয়সাল। আহা, আমাদের ফয়সালের বউরে পরিচয় করাই দিবি ওকে? ওকে। চলো মামি, ট্রিট মারো এবার। আমরা এখন করব তোমার ব্যাগ ফাঁকা। আদ্রির সাথে আড্ডা দিলাম, সব ফ্রেন্ডের ট্রিট নিলাম। কিছু সময় সেভাবেই চললো। আমি যতটা পারছিলাম আরবের থেকে দূরত্ব বজায় রাখছিলাম, কারণ কেন যেন যতই ভোলার চেষ্টা করি, ও যা করেছে ভুলতে পারি না। আবার তার চোখের দিকে তাকিয়েই সব ভুলে যাই। রান্নার সময় কোনো এক জিনিস রেখে যাওয়ার সময় আরবের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলাম। যদিও সেদিন বেশি মানুষ ছিল না, তবুও আজব লাগছিল। সেই সাথে আরবের স্পর্শ আমার কান্না আনছিল। স্থির তাকাতে পারলাম না, কিছুটা ধাক্কা দিয়েই ওখান থেকে চলে এলাম। আমি নিজেও বুঝতে পারছি না কেন তার ছোঁয়া এতটা মারাত্মক লাগে। ভেতরের সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তার প্রতিটা ছোঁয়াই এক একটা আগুনের কুণ্ডলি মনে হয়। কাছে আসলেই ছ্যাঁকা লেগে যায়। কেন যেন পারি না তাকে নিতে। তার স্পর্শগুলো ভালো লাগে নাকি খারাপ লাগে সেটাও জানি না। শুধু এইটুকু জানি,
আমি তার থেকে দূরে থাকতে চাই। তার কাছে থাকলে হয়তো অনেক কিছু বদলে যাবে। আমি চাই না সে সব হোক। আমি আমার মতো থাকতে চাই, নিজের মতন করে। যা হয়েছে বাদ দিয়ে আবার শুরু করতে চাই। যদিও ভোলা সম্ভব না, তবুও আড়াল রাখতে চাই। এতটা আড়াল করতে চাই যতটা করলে নিজেরও খুব একটা মনে পড়বে না। তবে ছেলেটা কেন বারবার আমার কাছে আসছে? তার যা পাওয়ার ছিল সেটা তো পেয়েই গেছে। আমার মধ্যে আর বাকি আছে, যার কারণে সে আমার পেছনে ঘুরছে। হয়তো আরও কিছু বাকি, যেটা তার লাগবে। অস্ফুট হাসিটার সাথে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। হঠাৎ কেউ আমার হাতটা ধরলো। কিছুটা চমকে উঠলাম। আরাপ নয় তো? বা হাত দিয়ে চোখটা মুছে নিলাম। অন্ধকারে দেখতে পাবে না আমার কান্না। চোখটা মুছে পেছনে তাকিয়ে দেখি আরাপ। যা ভাবছিলাম তাই। কেন বারবার আমার কাছে আসছে? আমি তো পারছি না আর। আনহা, বলুন। তোমার জন্য একটা জিনিস আছে। এই বড় জিনিসই তো কেড়ে নিয়েছেন, দিয়ে কি হবে? এসব বিষয় বাদ। ওকে। জিনিসটা নিবা? আমি নিব না। শিওর নিবে না? আমি ড্যাম শিওর। তুমি নিবেই? যদি না নেই? বাজি? বাজি। আমি জিতলে কি পাবো? যা চাইবেন তাই। যা চাইবো তাই? হ্যাঁ। আর যদি হেরে যাই? তাহলে কালকেই চলে যাবেন এখান থেকে। ঠিক আছে। আরা পকেট থেকে 2টা কিটক্যাট বের করলো। হ্যাঁ তো দেখি মাইন্ড কিলার। হ্যাঁতে কেমনে জানলো কিটক্যাট আমার ফেভারিট? সে এটাও জানে। বাকি সব ফেরত দিতে পারি, বাট এটা না। তবুও নিজেকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু বৃথা চেষ্টা। এটা লাগবেই আমার। তার হাত থেকে কিছুটা কেড়ে নেওয়ার মতো করেই নিয়ে নিলাম। কারণ যতই চুপ থাকি, কিটক্যাট আমার জান যায়, পর কিটক্যাট নেহি যায়। কি বলছিলাম না, না নিয়ে পারবে না? আপনি কেমনে জানেন এটা আমার প্রিয়? সেটা না হয় অন্য একদিন বলবো, এখন আমি যা চাই তা দেন। কি চান আপনি? যা চাইবো তাই কিন্তু দিবেন বলছেন। এই রে, কি বলে ফেলেছি। এখন সে কি চাইবে আল্লাহ ভালো জানে। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও। কি চান বলেন? তোমাকে চাই 2 ঘন্টার জন্য। মানে? মানে আজকে রাতে 2 ঘন্টার জন্য তোমাকে চাই আমার। আমাকে দিয়ে কি করবেন, তাও আবার রাতের বেলা? আরাপ শয়তানি হাসি দিয়ে বলল, যা ভাবছো তাই করব। 2 ঘন্টা তুমি আমার সাথে থাকবে আর আড্ডা দিবে। আর এই 2 ঘন্টা আমি তোমার কোলে মাথা রেখে তোমার হাত ধরে গল্প করব। হ্যাঁ? হ্যাঁ। যাক, তবু অন্য কিছু তো চাইনি, বেঁচে গেছি। তবে 2 ঘন্টা তার মাথা আমার কোল, আমার হাত তার হাত। তবুও আমার কেমন লাগছে। আমি তার কাছ থেকে দূরে থাকতে চাচ্ছি, সে আরো কাছে টানছে। এতটা ঘৃণা জমিয়েছি যে ভালোবেসে না ফেলি। ধুরো, সব গুলিয়ে যাচ্ছে। ফোনের দিকে তাকিয়ে দেখি রাত তখন 8:40, মানে 10:40 পর্যন্ত তার সাথে আমাকে থাকতে হবে। বুঝলাম না আসলে তার মতলব কি। সে কি আমার প্রেমে টেমে পড়ে গেছে নাকি? প্রেমে পড়ার কি আছে? আর সে তো এমনিও প্রেমে পড়ে না। সে তো শুধু চায় আমার সব, তো সে পেয়েই গেছে। বুঝি না এই ছেলেটাকে, কখন কি করে সে, কখন কি চায় সেটা নিজেও বুঝতে পারে না। আর আমি তো নিজেকেই বুঝতে পারি না, তাকে কি বুঝবো? সেদিন রাতে সবাই যে যার রুমে, আমার আর মিমির এক রুম ছিল। ও না আসায় পুরো রুম আমার। আরবের ঘরে গেলাম। আসছো? তোমারই অপেক্ষায় ছিলাম। আমি নিশ্চুপ। বেবি, এই 2 ঘন্টা তুমি আমার। কেন, আবারও কি? না, জাস্ট তোমার কোলে মাথা রাখবো, এর বেশি না। ডোন্ট ওয়ারি, বিলিভ রাখো। হ্যাঁ, আর বিলিভ নাই। যাই হোক, সে আমাকে বসালো। এরপর সে আমার কোলে মাথা রাখতেই শিউরে উঠলাম। শরীরের সব লোম দাঁড়িয়ে উঠল। সে আমার হাত ধরতেই কেমন জানি অস্থির হয়ে পড়লাম। কিছুতেই স্থির থাকতে পারছিলাম না। নিজেকে কেমন জানি আওতার বাইরে মনে হচ্ছিল। তবুও নিজেকে সামলাতে চেষ্টা করছিলাম। বুঝি না এই ছেলেটা কেন এমন করতেছে, কি চায় সে এখন? এত কিছু করার কোনো মানেই হয় না। আনহা। বলুন। আমার মাথা ব্যথা করতেছে, মাথাটা একটু টিপে দিবেন? কিভাবে দিব? হাত তো ধরে রেখেছেন। ও সরি। আরাব হাত ছেড়ে দিল। আমিও কেন জানি না তার কথা শুনতেছি। জাদুটা তো করলো নাকি আবার? তার মাথায় হাত বুলাচ্ছি, তার চুলগুলো সেই সফট, হাতে সুরসুরি লাগতেছে। সাধারণত ছেলেদের চুল হার্ড হয়, কিন্তু হাতের উল্টা। আরাব প্রশ্ন করলো, কিটক্যাট প্রিয় কেন? ভালোবাসি তাই। ও আচ্ছা, আমার প্রিয় চানাচুর। চানাচুর আবার মানুষ খায় নাকি? কি জানি, মানুষ না খেলেও আমি তো খাই। হয়তো আমি মানুষের কাতারেই পড়ি না। একটা দীর্ঘশ্বাস ফেললো সে। ইমোশনাল কথাবার্তা, লাভ নেই। আনহা পড়বে না, এতটাও সহজ নয়। আমি তো একাই বকবক করতেছি, তুমিও কিছু বলো।
আমাকে কি ছাড়া যাবে এখন? সময় কিন্তু শেষ। আমি ঘোর কাটানোর চেষ্টায় এই কথাটা বললাম। ও আচ্ছা। আরাব উঠে দাঁড়ালো, আমিও দূরে গিয়ে দাঁড়ালাম। উফ, বাঁচলাম। কেমন একটা ভিন্ন জগতে ছিলাম এতক্ষণ, অনেকটা মোহের মতো। রিয়া আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তোকে সেই কখন থেকে খুঁজছি। কেন? ফয়সাল ভিডিও কল দিচ্ছে, তোর সাথেও কথা বলবে। আচ্ছা চল। আরাবকে রেখে চলে আসলাম। তবু আমি ঘরে আছি। কেমন একটা আকর্ষণ এখনো টানছে আরাবের দিকে, কিন্তু আমি এটা বুঝছি না আরাব কেন এমন করছে। অজানা অনেক কিছু। পরের দিন খাবার টেবিল থেকে শুরু করে সব জায়গায় আমি ইগনোর করছিলাম, কিন্তু লক্ষ্য করার বিষয় আরাবও ইগনোর করছে আমাকে। ভালোই হলো, আর জ্বালাবে না, এটাই ভাবছিলাম। কিন্তু কেমন লাগছিল আমার। আমি খুশি হলাম যে তার থেকে দূরে। যত সময় সবার মাঝে থাকি, পুরো স্মৃতি আমার সাথে যা হয়েছে ভুলে থাকি, কিন্তু আবার একলা হলেই সব মনে পড়ে যায়। সবাই ব্যস্ত হলো কিছুটা কাজে, এদিকে আমি একা এক কোণে দাঁড়িয়ে আছি। ভাবছি গত রাতে কেন আমি তার কাছে গেলাম। আমি কি তার মায়ে জড়াচ্ছি? আমার সামনে দিয়ে আরাব গেল, কিন্তু তাকালো না। লক্ষ্য করতে লাগলাম আরাবও। ভালোই হলো, আমি তার থেকে দূরে থাকাই ভালো। কিছু সময় হোটেল থেকে আমরা বের হলাম ঘুরতে। আমি সামনের দিকে হাঁটছি আর আরাব আমার থেকে কিছুটা দূরে। এক পলক পেছনে তাকিয়ে দেখলাম আরাব আমার দিকে তাকিয়ে। আমি সামনে তাকালাম, হঠাৎ দেখলাম কোণে একটা পাখি আটকে আছে। ভাবলাম তাড়াতাড়ি ছাড়িয়েই আবার তাদের পিছু ধরবো, কিন্তু পাখিটা ছাড়াতে গিয়েও পারছিলাম না। হঠাৎ কে যেন এসে সাহায্য করলো পাখিটা উড়িয়ে দিয়ে। তাকিয়ে দেখি সে আর কেউ নয়, আরাব। এখানে যে। দেখলাম তুমি গ্রুপ থেকে বের হয়ে এসেছো, তাই দেখতে এলাম। ও আচ্ছা, ধন্যবাদ সাহায্যের জন্য। এইটুকু বলে চলে যেতে লাগলাম। পা পিছলে গেল, আরাব ধরে ফেললো। আবারও ওর স্পর্শে আমার কেমন একটা অনুভূতি হলো। তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ালাম। আবারও ধন্যবাদ। আনহা, বলুন। আমার থেকে কি দূরে থাকতে চাও? কেন? জানেন না? সেদিন কেন অমন করলাম জানি না। তাই নাকি? তাহলে আগের গুলো? তোমাকে তাদের কথা কে বলেছে? বলেছে যেই হোক, সত্যি তো এটা আমিও জানি। সত্যি, কিন্তু ওরা ওগুলোই ডিজার্ভ করে। আচ্ছা, আর আমি? জানি না। বাহ, দারুণ। না জেনে আপনি একটা মেয়ের এত বড় ক্ষতি করলেন। ভালোই তো। আই এম সরি। আপনার সরি দিয়ে কি আমি পবিত্র হব? না, তোমার কি লাগবে? বিয়ে করুন আমাকে। সরি, আমি কোনোদিন বিয়ে করব না। তাহলে এত কথার মানে হয় না। আপনি আপনার মতো থাকুন, দয়া করে দূরে থাকুন। আর এত কাছে আসতে হলে একেবারে আপন করুন। আরাব কোনো জবাব দিল না, জানি থাকবেও না। আমি ওর মতো একজনের সাথে থাকতে পারবো না, নিজেও জানি। কিন্তু কেন এমন করে কথাগুলো বললাম আমি নিজেও জানি না। আমি তাড়াতাড়ি হেঁটে সামনে গেলাম। না পেরে কল দিতে গিয়ে দেখি নেটওয়ার্ক নাই। পেছনে তাকিয়ে দেখি আরাবও নাই। তার মানে কি ও সত্যিই চলে গেছে? এখন আমি একা কি করব? এইসব প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। চারপাশে সব অচেনা চিন্তা বাড়তে লাগলো। আশপাশে জিজ্ঞেস করে অজ্ঞতার সামনে এগোতে লাগলাম। কেন যেন একা লাগছিল। সামনের রাস্তাগুলো ফাঁকা লাগতে লাগলো। কিছুটা ভয়, তাই আমি একটা কিটক্যাট খেতে লাগলাম। আর সেই সাথে আমি ফোনে নেটওয়ার্ক খুঁজতে লাগলাম। আশেপাশে তাকিয়ে একটু বেশি ফাঁকা লাগতে লাগলো। সামনে দুইটা রাস্তা পেলাম, সাইন পেলাম না কোথাও, তাই আন্দাজ করে এক রাস্তায় হাঁটা ধরলাম। হঠাৎ সামনে সাপ দেখতে পেলাম। এমনিই আমার এইসব প্রাণী আজব লাগে, প্লাস ভয়ও। আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম, নড়ার শক্তিও হারিয়ে গেল। সাপটা আমার দিকে আসতে লাগলো। আমি আর অপেক্ষা না করে আম্মু বলে দৌড় দিলাম উল্টো দিকে। দৌড়াতে দৌড়াতে এক মুহূর্তে একজনের সাথে ধাক্কা খেলাম। তাকে দেখে আরাব। ভয়ের কারণে আরাবকে জড়িয়ে ধরলাম। শান্ত হও। আমার কান্না পেল। আরে পাগলি মেয়ে, এত কিভাবে কাঁদো? আমি কাউকে পাচ্ছি না। জানি ওরা সামনে এগিয়ে গেছে। আপনি কিভাবে জানলেন? তুমি যাওয়ার পরপরই ওদের কল দিলাম, তখন শুনলাম স্যার বকা দিল। এত কেয়ারলেস হওয়ার জন্য কোনো মতে বোঝালাম। কিন্তু কিভাবে জানেন আমি এখানে? পেছনে তো আপনাকে পেলাম না। আমি তো আর তোমার মতো গাধা না, শুনেই তোমাকে খুঁজতে লাগলাম। আশেপাশে তোমার খোঁজ করলাম পিক দেখিয়ে তোমার, তখন বলল। আমার পিক কই পেলেন? জানার কথা না। বলুন। তুলেছিল কিয়ে? মানে? আর যে কি কি করছেন আল্লাহই ভালো জানে। মেবি বাইদা রাস্তা আমাকে জড়িয়ে ধরে কি ভালো লাগছে নাকি? আমি তাড়াতাড়ি আরাবকে ছেড়ে দিলাম। ভয়ের কারণে ওকে জড়িয়ে ধরেছিলাম। পেছনে তো দুটো রাস্তা ছিল, কিভাবে বুঝলেন? তুমি যে উবু 10-20 করে বেশিরভাগ কাজ করো জানা ছিল, আর প্রথমেরটা 10 ধরলে তো বুঝলা, কেমনে জানলাম? ভাই আমার একটু টিপস দেন। আসো বৎস,
ফোটেন, আমি কোনোদিন আপনার হেল্প নেব না। যে আমার শরীর নিয়ে খেলেছে তার কাছে আমি কিছুই শিখব না। এখন যাই হোক, একা যাবা নাকি আমার সাথে? একা যাব, কিন্তু কোন দিকে যাব জাস্ট একটা হেল্প বলবেন? আগের রাস্তায়। ওকে। সাহস নিয়ে আগাতে লাগলো। হঠাৎ বিদ্যুৎ চমকালো। সাধারণত যা হয়, ভয় পেয়েছে একজন, কিন্তু আনহানা আরাব ভয় পেয়েছে। ও পেছনে ঘুরে দেখে আরবের মুখের অবস্থা হাস্যকর। কি হয়েছে? এরাম করে দাঁড়িয়ে কেন? আমি বিদ্যুৎ চমকানো ভয় পাই। কিতা সত্যি এত বড় হয়ে ভয় পান? না মানে হায় রে, যে ছেলে এত মেয়ে শরীর নিয়ে খেলতে ভয় পেল না, সে সামান্য এতে ভয় পেল। আসেন, আমি আছি, আপনার কিছু হবে না। আরাব পাশাপাশি দাঁড়ালো। দুজনেই হাঁটতে লাগলো। আবারও বিদ্যুৎ চমকালো। আরবের দিকে তাকিয়ে দেখলো আরব এবারও ভয় পেয়েছে। কিন্তু আজব ব্যাপার, এত ভয় পেয়েও আরব তাকে স্পর্শ করেনি। হয়তো ওর জায়গায় হলে আনহা পাশের জনের হাত ধরে ফেলতো। হাতটা ধরেন, আমি আছি পাশে। আচ্ছা। আরব আমার হাতটা ধরলো। আমরা হাঁটছি। তা মিস্টার আরব, আমার প্রশ্নের জবাব দিবেন না? আমি নিশ্চুপ। জানতাম জবাব নেই। আবারও বিদ্যুৎ চমকালো। আরব শক্ত করে আমার হাত ধরলো। ও একটু বেশি হয়তো ভয় পায়। আচ্ছা, কি খেতে ভালোবাসেন? কথা ঘুরিয়ে তার মনের ভয় দূর করতে। কিছু না। ও আচ্ছা, তা জানেন আমি অনেক কিছু খাই। কেমন খাও বোঝা যায়? না মানে খাই, খাওয়ার জিনিস খাই না। একটু মোটা হও, বেশি পাতলা। পারফেক্ট আছি। তাও ধরা যায়, কারণ যখন কোলে নিছিলাম ওজন মনে হইছে। স্টপ। ওকে। আবারও দুজন নিশ্চুপ হাঁটছি। আচ্ছা মিস্টার আরব, সত্যি করে বলেন না, আমার কি দোষ ছিল? জানি না, আমি সত্যি জানি না কেন এমন করলাম। আমি এটাও জানি না আমি এখানেই বা কেন আসলাম। আচ্ছা, হঠাৎ বৃষ্টি নামলো। আমরা তাড়াতাড়ি দৌড় দিয়ে একটা গাছের নিচে দাঁড়ালাম। হঠাৎ বৃষ্টি, কিছুটা ঠান্ডা পানি। হাত বাড়িয়ে ধরতে লাগলাম। বৃষ্টি খুব ভালোবাসো তাই না? আচ্ছা। কোনো কথা পেলাম না সামনে বাড়ানোর। আমি বৃষ্টিতে ভিজতে এগোলাম। যেও না। কেন? ঠান্ডা লাগবে। না, আমি যাবই। এইটুকু বলে আমি আগাতেই লাগলাম। আরব আমার হাত ধরে তার দিকে টান দিল। আমি আমার এক হাত তার বুকে। শার্টটা কিছুটা ভিজে যাওয়ায় আমি তার বুকের ধুকপুকানি অনুভব করতে পারছিলাম। আরব আমার থেকে লম্বা হওয়ায় ওর চুলের মুখের বৃষ্টির কয়েক ফোঁটা পানি আমার মুখের উপরে পড়লো। দুজনেই কিছু সময় দুজনের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ মাথায় এলো আরবের কিছু কাজ। তাড়াতাড়ি নড়ে উঠলাম। ভিজো না? দুজনেই নিশ্চুপ দাঁড়িয়ে থাকলাম আর বৃষ্টি দেখতে লাগলাম। বৃষ্টির বেগ বাড়তে লাগলো। ফোঁটা ফোঁটা বৃষ্টি ছিটকে আসতে লাগলো আমাদের দিকে। অনুভূতিটা ভিন্ন, মনে হচ্ছে প্রকৃতি নতুনভাবে উজ্জীবিত হচ্ছে। আনহা একটু চেপে দাঁড়াও, বৃষ্টি বেড়ে যাচ্ছে। কোন সুযোগ কাজে লাগাবেন? আমি জবাব দিলাম না। আমি আরাফের দিকে তাকালাম। সে চুপ করে অন্যদিকে ঘুরলো। আরো বেড়ে গেল বৃষ্টির বেগ। এগিয়ে এসে দিকটাই, বৃষ্টি কম পড়বে। আমি সরে যাচ্ছি। না। আসো। আমি তো যাচ্ছি। আরাফ সরতে লাগলো। দাঁড়ান। কেন? তোমার সমস্যা হবে না? থাক, যায়েন না, আমি আসছি আপনার ওদিক। না। যা বলছি শুনলে প্রবলেম। আমি আরাফের দিকে এগিয়ে গেলাম। বেশি না, শুধু আমার হাত তার হাত পর্যন্ত স্পর্শ করছিল। আরাফ আর চোখে আমার দিকে তাকাতে লাগলো, যদিও আমি অন্যদিকে তাকিয়ে আছি। কিছু বলতে যাব, কিন্তু আরাফ ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলল। আরাফের মাথায় এখন কিছু কাজ করছে না, শুধুই আমি তার মাথায়। আরাফ আমার দিকে তাকিয়ে আছে। আরাফের চোখের দিকে তাকিয়ে আমিও কিছুটা ঘোরে জড়াতে লেগেছিলাম। হঠাৎ জোরে একটা বিদ্যুৎ চমকালো। ঘুর কেটে গেল দুজনেরই। সরি। ইটস ওকে। মেঘের গুড়গুড় আওয়াজ বেড়ে গেল। ভয় করছে? কিছুটা। চিন্তা করবেন না, কিছু হবে না। ক্ষুধা লাগছে? না। কেমনে কি? আমারই তো কত ক্ষুধা লাগছে। আমি একটা চিপসের প্যাকেট বের করলাম, ছিঁড়ে খেতে লাগলাম। খাবেন? না। হুশ, খান, বৃষ্টি কখন যে থামবে কে জানে। আচ্ছা। আমি আর আরাব শেয়ার করে খেলাম, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। আমি আরাবকে পানি খেতে দিলাম, কিন্তু সে বোতলে মুখ লাগালো। ওই বান্দর পোলা। মানে? শয়তানি তোর। কি? তুই আমার বোতলে মুখ লাগাইলি কেন? সরি, ভুলে গেছিলাম। আমার বোতল। প্রবলেম কই? আমি একটা মাত্রই বোতল আনছি। ধুয়ে নিও। ইউ ধর্ষণ করলেন আমার বোতলকে। কি? বোতল ধর্ষণ? ইউ রেপিস্ট। আমারও তো করলেনি, আমার বোতল রেও। আমার বোতল রে। আনহা, বাচ্চামির লিমিট আছে। আপনার লিমিটের গুষ্টি কিলাই। আমার বোতলে মুখ লাগাইলেন কেন? চুপ, একদম চুপ। ভুলে যাবা না, ধর্ষণ হোক আর যাই হোক, আমার ঠোঁট তোমার ঠোঁটকে এমনিও স্পর্শ করছে।
আমি ভুলে গেছিলাম কিছু সময়ের জন্য বিষয়টা। আমি চুপ করে গেলাম, কিছুটা সরে দাঁড়ালাম আরাবের থেকে। আরাব বিষয়টা লক্ষ্য করলো কিন্তু কিছু বলল না। কেউই এতক্ষণ একে অপরের কথা বলল না। আনহা, থেমে গেছে বৃষ্টি। কিছু সময় পর বৃষ্টি থেমে গেল। হ্যাঁ চলুন। তোমার কাছে এক্সট্রা কাপড় নাই? মানে না, ভুলে গেছি। এখানে দাঁড়াও, আমি বাহিরে একটা কাপড়ের দোকান দেখেছি, কিছু আনছি কিনে। না মানে একা থাকবো আমি? কেন, ভয় পাও? না না, একদম না। আনহা কিছু ভয় পায় না, যদিও ভয় পাচ্ছি। তা তোমার চেহারা দেখেই বোঝা যায়। যাই হোক, বাইরে কিছু লোক দেখলাম, আর তোমার জামা অনেকটা ভিজে গেছে, যা অনেকের নজর কেড়ে নিবে তাই বলেছি। আর কোনো কথা বললাম না। আরাব আগাতে লাগলো। মিস্টার আরাব। আরাব পেছন ফিরে, কি? তাড়াতাড়ি আসিয়েন। আরাব তাড়াতাড়ি হাঁটা শুরু করলো। কিছু সময় পর আরাব ফিরে এলো। এসে ওই জায়গায় আর আনহাকে খুঁজে পেল না। আরাবের চিন্তা বেড়ে গেল। আরাব আনহাকে খুঁজতে লাগলো। ওর চিন্তা বেড়ে গেল। আনহা আনহা বলে ডাকতে লাগলো। কিছু দূর এগিয়ে আরাব আনহাকে খুঁজে পেল। ও একা ছিল না, ওর কোলে ছিল একটা খরগোশের বাচ্চা। আরাব ভুলে গেল আনহা কি কারণে ওখান থেকে এদিকে আসলো। আরাবের প্রচুর রাগ হলো। ও গিয়েই, প্রবলেম কি তোমার? হ্যাঁ, মাথায় কি সমস্যা আছে? পাগল তুমি? না মানে। চুপ। আরে কেন আসছো এখানে? বেশি ঢং, অল টাইম বাচ্চামি, আজব। হইছে? না। খুশ, গালি দিচ্ছেন, ভালো করে দেন। পাগল না, পাগলি হবে। ধুর। ওকে। কিছু সময় আরাব চুপ করে দাঁড়িয়ে থাকলো আমার দিকে, কিন্তু আমি খরগোশের বাচ্চাটার সাথে খেলতে লাগলাম। আরাব ভালো করেই বুঝতে লাগলো আমাকে বকেও লাভ নেই, তাই জামাটা এগিয়ে দিল। নাও, এটা পরে নাও। এডি কি? গাউন একটা সুতি কাপড়ের। ওড়না আনছেন? ওড়না স্কার্ফ পাইছি, নাও। বাহ, আপনার তো চয়েস আছে। কই শিখলেন? এত গপ ছিল, শিখা কোনো ব্যাপার? ওহো, ভুলে গেছিলাম, সরি সরি। কিন্তু কি? পাল্টামো কিভাবে? এখানে কোনো গাছের আড়ালে? থাক, কাপড় শুকিয়ে গেছে প্রায়। যা বলছি করো। না। যদি না করো আমি জোর করে পরিয়ে দিব। জি। আর এটা কোনো ব্যাপার না আমার কাছে। আর কিছু বললাম না, কারণ সত্যি ভরসা নাই ভাবলাম, তাই জামাটা হাতে নিয়ে গাছের আড়ালে গিয়ে চেঞ্জ করে নিলাম। বের হয়ে আরাব আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমাকে মেরুন রংটা মানিয়েছে। হয়েছে সবসময় একরকম। যাই ভাবো, কিন্তু ভালোই চাই তোমার। যদি তা হতো আমাকে এমন পরিস্থিতিতে আনতেন না, আর আজ আমার ইজ্জত রক্ষিত থাকতো। আরাব জবাব দিল না, তাই আমিই বললাম, চলুন যাওয়া যাক। কিছু দূর গিয়ে ওদের সবাইকে পেলাম। বৃষ্টির জন্য তারাও এগোতে পারেনি, আর সবার ক্ষুধা লাগছিল বলে খাচ্ছিল, তাই ধরতে পেরেছিলাম। আমরা কিছুটা খেয়ে নিলাম। অনেক বকা শুনতে হলো দুজনকেই। কি রে, কই ছিলি? এত হ্যান্ডসাম পোলার লাগে সময় কাটাই এলি, কেমন কাটলো? বাবু জুতা খাবা? ওহো, আমি বললেই দোষ, বাকিরাও বলছে। বারে, আমরা কখন বললাম? বাবু তোমাদের প্রত্যেকটারই চিনি আর সাধু সাস্তে আইসো না। উলে 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 উলে, এবার বল কেমন কাটালি? দাঁড়া, সবাই বলতেছি। ওকে, ওই সবাই তারা। সবাই দাঁড়ানোর পর আমি এরাম সময় কাটাইছি। পাশে একটা লাঠি ছিল, নিয়ে সবগুলারে পেছনে দৌড়। সবগুলোর চিল্লাচিল্লিতে স্যার এসে বকা দিল আবার আমাকে, কারণ প্রথমেই আমি হারায় গেছি। প্রচুর বকা দেওয়ার পর স্যার চলে গেল। স্যার যাওয়ার পর শয়তানিগুলো তোদের জন্য আমি বকা খাইলাম। ও মনু, তুমি ঘুরে আসবা আর আমাদের দোষ? আই হেট ইউ। গেলাম আমি। ওখান থেকে চলে আসলাম সবাই, কারণ বৃষ্টির জন্য বেশি আগানো গেল না। আমরা হোটেলে ফিরে এলাম। সবাই যে যার মতো মজা করতে লাগলাম। কেউ ছবি তুলতে লাগলো, কেউ ঘুমাতে চলে গেল। বাইরে বৃষ্টির পরিমাণ বেড়ে গেল। আমার ভালোই লাগছিল। ব্যালকনিতে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ধরতে লাগলাম। মাঝে মাঝে বৃষ্টির ছোঁয়া মনকে শান্ত করে। কিন্তু আরাফের ফোন আসলো, কিন্তু আমি ধরলাম না। অনেকবার এলো, তাও কেটে দিয়ে ফোন বন্ধ করে দিলাম। আবারও আমি বৃষ্টির ফোঁটাদের মাঝে নিচেকে বিলিয়ে দিলাম। কিছু সময় পর ব্যালকনির বাইরে আরাবকে দেখলাম। আমি অন্যদিকে তাকালাম। আরাব ওই দিকটায় গিয়েও ইশারা করলো আমাকে বাইরে আসতে। আমি ভেতরে চলে আসলাম। বৃষ্টির পরিমাণ হঠাৎই বেড়ে গেল। হয়তো আবহাওয়া একটু বেশি খারাপ, তাই বৃষ্টি কমছে না। প্রায় 40 মিনিট পর আমি আবার ব্যালকনিতে দাঁড়ালাম। দেখলাম আরাব এখনো সেখানেই দাঁড়িয়ে, এখনো আমাকে ইশারায় ডাকছে। আমি তাকে ফিরে যেতে বললাম ইশারায়, আর আরো বললাম আমি যাব না। আরাব ইশারায় বুঝিয়ে দিল সে যাবে না। আরো কিছু সময় পর আমি নিজেই নিচে নেমে গেলাম। ছাতা হাতে তার কাছে যেতেই, এইভাবে ভেজার মানে কি? ভালো করে আসলে কি হয়? আমি কেন আসবো? আমি বলেছি তাই। আপনি আমার কে? কেউ না। তো 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 কিছু না। হয়েছে, আমি উপরে গেলাম। না। কেন? আমি গান শুনবো। আমি গান পারি না।
তা আমি ভালো করেই জানি তুমি পারো কিনা। পারি না। ভালো করে গান গাবা নাকি আমি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবো? ব্ল্যাকমেল করছেন? যা ভাবো। ফাইন, থাকুন। এইটুকু বলে 10-16 পা এগোলাম। তারপর পেছনে ঘুরে দেখি আরাব দাঁড়িয়ে আছে। আমি জানি সে অনেক রাগী। আমি তাকাতেই সে আমার দিকে তাকিয়ে হাসি দিল। রাগও চড়তে লাগলো আমার, তবুও ফিরে গেলাম। ওকে, গান শোনাবো। ভেতরে চলুন। কই? হোটেলের রুমে। কার রুমে, আমারটাই নাকি? না, আমারটায়। তার রুমটার কাছে স্যারের রুম, তাই। ওকে বেবি, চলো। আমি আরাবকে নিয়ে রুমের দিকে এগোতে লাগলাম। তখনই পরিচিত এক ফ্রেন্ডকে ওদিক দিয়ে যেতে দেখেই আরাবকে নিয়ে এক ফাঁকে লুকালাম। মানুষ দেখলে খারাপ ভাবে তাই লুকালাম। যদিও আরাব আর আমি বেশি কাছাকাছি ছিলাম না, কিন্তু ওর পারফিউমের স্মেল আমার নাকে আসছিল। আরাবের পারফিউমের স্মেল অনেক ভিন্ন, মিষ্টি ধরনের, কিছুটা কড়া, কিন্তু সব মিলিয়ে সেই লাগে মাতাল করা স্মেল। আমি আরাবের দিকে তাকিয়ে আছি। ভিজে গেলেও স্মেলটা এখনো আছে। আর সবচেয়ে বেশি লক্ষ্য করার বিষয়, তার বুকে লোম আছে। আমি তাই ভালো করে দেখছিলাম। কেন দেখছিলাম নিজেও জানি না। আরাবের চোখ আমার দিকে পড়তেই আমি সরিয়ে নিলাম, কারণ কিছুটা লজ্জার পরিস্থিতি আছে। চলে গেছে, চলুন। কি দেখছিলে? না কিছু না। যাবেন কি না? ওকে। আরাব আমার রুমে আসতেই ওকে গামছা দিলাম আমার। ও মাথা মুছতেছিল। এমন সময় মাথায় এলো, কাপড় পাল্টাবেন কেমনে? মাথায় তো আসেনি। লাগবে না। গান শোনাবো না। ওকে, 5 মিনিট ওয়েট। আরাব বের হয়ে গেল। আমার প্রশ্ন, সে কেন এমন করেছে? সে কি জানে না আমি কেন তাকে ইগনোর করার চেষ্টায়? সবটা কেড়ে কি এখন মনের দিক দিয়েও কষ্ট দিতে চায় সে? এইসব প্রশ্নই আমার মাথায় ঘুরছে। আরাব চলে এলো এত জলদি? বললাম না গান শুনবো। আর আমার জেদ প্রচুর, যা চাই তা করি। যেমন তোমাকে চেয়েছিলাম, পেয়েছি। শারীরিকভাবেই শুধু। যাই হোক। স্বার্থপর আপনি। নিজের চাও পূরণে সব করতে পারেন। ঠিক ধরেছ, স্বার্থপর আমি। এখন গান শোনাও। বসুন। আমার পাশে বসতে লাগলেই বলি, ওদিকে বসুন। ওকে। আমার কিছুটা কষ্ট লাগলো। কষ্ট পেলেও কিছু করার নেই, আপনি যা করেছেন। তারপর পাশে। ওকে, দূরেই আছি, শুরু করো। আমি গান ধরলাম। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি ভালো গান করো। ধন্যবাদ। হুম। এবার আসুন। বের করে দাও। ধরে নেন তাই। আরাব উঠে যেতে লাগলো। যাওয়ার আগে আরাব বলল, আরাব চলে গেল। আমি দরজা লাগিয়ে কাঁদতে লাগলাম। আল্লাহ জানে এই ছেলে কি আর কি চায় আমার কাছে। তারপর আরো সময় কেঁদে কাটালাম। কিছু সময় পর বের হলাম। সেদিন খাবার টেবিলে। আনহা, বল। তোর আর ওই নাসিরের মাঝে কিছু আছে। কে নাসির? ভুলে গিয়েছিলাম আরাব নাসির সেজে আছে। দেখেছিলাম বৃষ্টির মাঝে তোকে। না, ভাইয়াটা ভিজছিল, আমি বাইরে ছিলাম, তাই কাছে গেছিলাম। সত্যি? ও কে রে? আর কথা বাড়ালাম না, নইলে সন্দেহ করবে। আমি মিথ্যে বলেছি আমি জানি। তারপর আর কয়েকটা দিন কেউ কারোর সাথে কথা বললাম না। দুজনেই দুজনের মতো থাকতে লাগলাম। এমনটা যেন কেউ কাউকে চিনি না। ট্যুর থেকে ফেরার পথেও দুজন আলাদা বসলাম, কেউ কারো দিকে তাকালাম না। সেদিনের পর আরাফের সাথে আর দেখা হলো না, কোনোভাবেই না। আমি বুঝে নিলাম যে সে তার কথা রাখছে। আমি আরাফের প্রতি কিছুটা দুর্বল, আমিও জানি, কিন্তু আমি ওকে ঘৃণা করি অনেক, এটাও আমি জানি। তাই আর কিছু না ভেবে আমি ভেবে নিয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে সারাটা জীবন কাটিয়ে দেব। কিন্তু সমস্যা ঘটলো আরেক জায়গায়। বাইরের অনেকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। কোনো মতেই বিয়ে আটকানো যাচ্ছিল না। একদিন হঠাৎ নিজের মাথায় এলো, আমি কেন লুকিয়ে বাঁচতেছি? আরাব কি তার ভুলের শাস্তি পাবে না? এইসবই আমার মাথায় ঘুরতেছিল। এমন সময় মিমির কল আসলো। বল। কই আছিস? বাড়িতে কেন? একটু ক্যাফেতে আই এখনই। পারবো না এখন। আই প্লিজ, একটা জরুরি জিনিস দেখানো আই। ওকে, আসছি। তাড়াতাড়ি কোনো মতে স্কার্ফ বেঁধে ক্যাফেতে গেলাম। ঢুকতেই সামনের দিকে আরাবকে দেখলাম, একটা মেয়ের সাথে বসে আছে। আমাকে লক্ষ্য করলো আরাব, একবার তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল। আমি আশেপাশে কোথাও মিমিকে পেলাম না। রাগ উঠতে লাগলো।
তাই ফিরে যেতে লাগলাম, কারণ আমার জানা আছে আরাব কোনো দিন ভালো হবে না। হঠাৎ পেছন থেকে কে যেন আমাকে ডাক দিল। দেখলাম সে আর কেউ নয়, রিয়াদ। সম্পর্কে মিমির কেমন যেন কাজিন। সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি তো তাকে আগেই না বলে দিয়েছিলাম। তাহলে আমাকে এখানে সেই ডেকেছে। আমি এগিয়ে গেলাম, লক্ষ্য করলাম আরাব এবার আমার দিকে একবার ঘুরলো। আমি তাকাতেই চোখ সামনে নিল। জি বলুন, কি দরকারে? না মানে চিন্তা করো না, ভালোবাসার দাবি নিয়ে না, অন্য কারণে তোমাকে ডাকা। ব্যাপার না, বলুন কি দরকার। আসলে একটা প্রোগ্রাম আছে, আমাদের ব্যাচ করবে তো কিছু স্থানীয় লাগবে স্টুডেন্ট হেল্পের জন্য। প্লিজ হেল্প করো। আমি জানি তুমি এসব পারো ভালো, তাই ডাকা। ভাইয়া? কোনো কিন্তু না, প্লিজ। আচ্ছা আমি রাজি। থ্যাংক ইউ, অনেক বেশি। আমি আর রিয়াদ ভাইয়া আরো কথা বললাম, আর কিন্তু বুঝলাম না এতক্ষণ আরাব আর তার গার্লফ্রেন্ডের এত কথা হচ্ছিল, হাসি ঠাট্টা হচ্ছিল, তা থেমে গেছে। আরাব বারবার ঘুরছে। এক মুহূর্তে আরাব উঠে আমার দিকে এলো আর তার গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি তাকিয়েও তাকালাম না। আনহা? জি বলুন। কথা না বললে রিয়াদ ভাইয়া খারাপ ভাবে, তাই জবাব দিলাম। একটু কথা ছিল তোমার সাথে। কি কথা? ওই যে প্রজেক্টের ব্যাপারে। কোন প্রজেক্ট? ধর্ষণের উপর যেটা। ধর্ষণ শুনেই বুঝে গেলাম ও কি বোঝাতে চাচ্ছে। পরে কথা হবে প্রোগ্রাম নিয়ে তাহলে আপনার সাথে। আজ আসি। রিয়াদকে উদ্দেশ্য করে বললাম। আচ্ছা। আমি উঠে আরাবের সাথে হাঁটতে লাগলাম। বলুন কি দরকার? গাড়িতে ওঠো। না। কেন? আমার গাড়িতে বমি পায়। আগে তো পাইতো না। এখন পায়। প্রেগনেন্ট নাকি? কোনো সমস্যা? আন্দাজি বললাম। মজা ভালোই শিখেছো। আচ্ছা চলো হাঁটি। যা বলার জলদি বলুন। ছেলেটা কে? হয় কেউ। মিশো না, ভালো না মনে হয়। আমার ব্যাপার। আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে কি আমি কিছু বলেছি? বেশি কথা না, যা বলেছি তাই। শোনেন, আমি আপনার কথা মানতে বাধ্য নই। বাধ্য? অধিকার নাই আপনার। ওকে? অধিকারের প্রশ্ন আসছে কেন? সো আমি আপনার কথা শুনবো কেন? কে আপনি? আমার কে হন? জাস্ট আ ব্লাডি বডি লাভার? ইয়া, আই অ্যাম দ্যাট। Get away, okay? You are not related with me and I don't wanna see your face again. বেশি বলিও না আনহা, আমার রাগ বেড়ে যাচ্ছে। তা আমি কি করব? বাই, আমার লেট হচ্ছে। এই বলে কয়েক পা এগোতেই মাথা ঘুরে পড়ে গেলাম। আরাব তাড়াতাড়ি আমাকে নিয়ে হসপিটালে গেল। রিপোর্টে জানা গেল আমি প্রেগনেন্ট। আরাব ভালো করেই বুঝলো বাচ্চাটা ওর। রিপোর্ট শুনে আমার মাথা হ্যাং হয়ে গেল। আর যাই হোক, আমি আমার সন্তানকে মারতে পারবো না, এটা আমি ভালো করেই জানি। তাই ভাবতে লাগলাম কি করব সামনে। হসপিটালের বেডে বসেই আমি এসব ভাবছিলাম। আনহা? আমাকে কিছু বলতে হবে না। আনহা বিয়ে করবা? আরাব এই কথা শুনে আমি অবাক। কি হলো বলো? হঠাৎ বিয়ে? আর যাই হোক, আমি আমার সন্তানকে তো অস্বীকার করতে পারবো না। আর আমি চাই না আমার সন্তান মা অথবা বাবা কাউকে ছাড়া থাকুক। আচ্ছা, ভাবা যাবে। সেদিন কিছুটা শক্তি ফিরে পেয়ে আমি চলে আসলাম, কারণ আমাকে ভাবতে হবে কি করব সামনে। রাতে ঠিক করলাম আরাবকে আমি বুঝায় ছাড়বো সঠিক কি আর ভুল কি। সোজা রাস্তায় বুঝবে না, তাই উল্টো রাস্তা। পরের দিন সকালে কলেজে যাচ্ছিলাম, এমন সময় আরাব কার নিয়ে আমাদের সামনে এলো। আসতেই, সমস্যা কি আপনার? না মানে এই অবস্থায় হেঁটে যাওয়ার কি দরকার? ও চলেন, আজ আর কলেজ করব না, আপনার সাথে ঘুরবো। সিরিয়াস? জি। বিয়ে কবে করছেন? তুমি বলো, এখনই রাজি আমি। না, আগে প্রস্তাব দেন। গাড়ি তোর পাশে বসতেই আরাবের হাত ধরলাম। আরাব অবাক, কারণ আমি এরকম করি না। হাতটা পেটে রাখলাম। এখানে আমার বেবি আছে। বেশ কিছু সময় হাত দিয়ে রাখলো। এইভাবে আরো কিছু কাজ করতে লাগলাম কিছুদিন। যেমন প্রতি রাতে কথা বলা, বাচ্চাটাকে নিয়েই বেশি কথা বলতাম। আরাব আগেই আমার প্রতি দুর্বল ছিল, ভালোবেসে ফেলেছিল, কিন্তু এখন আরো বেশি দুর্বল হয়ে পড়তে লাগলো। আমার চাওয়া মতোই সব কিছু হচ্ছিল। আরাবকে আমি বাচ্চাটার প্রতি ইমোশনাল করতে লাগলাম। প্রায় 10 দিন পর আরাব এখন আমাকে ছাড়া থাকতে পারে না। প্রায় টাইমেই একা পেলে আমার পেটে মাথা রেখে বা হাত রেখে বাচ্চাটাকে ফিল করে। একদিন। আনহা, কাল কখন দেখা করবা? কেন? শুনো, ভাবছি কাল প্রস্তাব পাঠাবো। কিসের? কিসের মানে আমাদের বিয়ের। আমি কেন আপনাকে বিয়ে করব? আর আমি কাল বিজি থাকবো। কেন? আর কি বলো এসব? কাল অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি বাচ্চাটা নষ্ট করব। আনহা, পাগল হয়েছো? না তো, একটা ধর্ষকের পাপের ফলকে আমি আমার পেটে রাখবো কেন? কথাগুলো বলতে কষ্ট হচ্ছিল। আনহা, এভাবে বলো না। বাচ্চাটার কি দোষ? আমার কি দোষ ছিল? আমি তো বিয়ে করছি, আর আমি ভুল করছি আগেই তো সরি বলছি। সরি বললে সব মিটে যাবে? না কিন্তু। আচ্ছা, আমারটা মানলাম। ওই মেয়েগুলো কি করেছে আগেরগুলো? ওরা একটাও ভালো না, ওদের শাস্তি দিয়েছি। অধিকার কে দিল আপনাকে? জানি, জবাব নাই।
ওদের শাস্তি আপনি দিয়েছেন, আর আপনাকে শাস্তি আমি দিব। কাল আমি বাচ্চাটা নষ্ট করব, আর সামনে আমার বিয়ে, আপনার দাওয়াত রইল। কথাটা বলে চলে এলাম। তারপর রাতে আরাবের মাথা গরম হয়েছিল, ও পাগল প্রায় হতে লাগলো, কিন্তু ও নিজের ভুল বুঝে গেল এক রাতেই। সে ঠিক করলো বাচ্চাটাকে সে নষ্ট হতে দিবে না। সবগুলো মেয়েকে ফোন করে মাফ চাইলো। কেউ কেউ মাফ করলো, কেউ কেউ গালাগালি দিল। আরাব কিচ্ছু বলল না, নামাজে দাঁড়ালো, ক্ষমা চাইলো আল্লাহর দরবারে। পরের দিন সকালে আনহাদের বাড়ির বাইরে গেল, কিন্তু তালা পেল। প্রায় 3 দিন পর আনহা বাড়ি ফিরল। পুরো পরিবার গ্রামে গিয়েছিল। বাড়ির সামনে যেতেই দেখলো রাস্তার এক কোণে আরাব দাঁড়িয়ে, চোখে পানি, লাল হয়ে আছে। ভালো করে বুঝলো চিন্তাই ছিল সে। আরাব এগোতে গিয়েও এগোলো না তার বাবা মাকে দেখে। আম্মু আব্বু ঢুকতেই, কি হয়েছে এই অবস্থা যে? পায়ে পড়ে বললাম, আনহা আমাকে ক্ষমা করে দাও। আরো অনেক কথা বলে মাফ চাইলো। উঠুন। মাফ করো। বাদ দেন। প্লিজ ক্ষমা করো। মাফ করেছি। সত্যি? ওই মেয়েগুলোর কাছে ক্ষমা চেয়ে ভালোই করলেন। তুমি ওদের খোঁজ কিভাবে পেলে? এই তো এমনিই চিনে রাখছিলাম। আচ্ছা বাদ দেন, বাড়ি ফিরুন। না, আমি যাব না। ওহো, তাহলে তো বিয়েটা মেবি হবে না। মানে কার বিয়ে? আপনার আর আমার। না মানে এই অবস্থায় পরিচয় করালে আম্মু তো ঝাঁটাপেটা করবে আপনাকেও আমাকেও। আনহা, চোখ দেখে বুঝলাম প্রশ্ন করছে, সত্যি কি তাই? সত্যিই তো। জলদি আসেন, আরো দেরি করলে পেটের পুচকু বড় হতে লাগবে, তখন মানুষও জেনে যাবে। বাচ্চাটা নষ্ট করনি? বারে, আমার বাচ্চাটাকে নষ্ট করব কেন? আমার বাবু এটা। আই লাভ ইউ। ওই নোংরা মানুষ, গোসল করে আয়। হনুমান কোথাকার। এই হনুমানটাকেই বাবা। পরিষ্কার করে নিব। সেদিন আরাব তার বাবাকে নিয়ে আসে, পরিবারের সবাই রাজি হয়। অনেক চেষ্টার ফলে বিয়ের পরে সব জানাই দিছিলাম। কেন এমন হলো, এই সেই ধীরে ধীরে আরাব ভালো মানুষে পরিণত হলো। হয়তো শাস্তি কম হলো, কিন্তু ওকে ভালো মানুষ করে তুললাম। আরাব আর মেয়ে হলো, নাম হলো আরবি। সমাপ্ত। নিয়মিত গল্প পেতে আমাদের সাথে থাকুন।